ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের আজকের লেকচারে আমাদের আগে যে সমস্ত ছোটোখাটো টপিকগুলো বাকি থেকে গেছে সেগুলো আমরা এখানটায় একে একে ডিসকাস করব আজকে। তো ফার্স্ট টপিক আমরা চলে যাব আজকে, যেটা হচ্ছে গিয়ে লাইন রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্সের ওপর বেস করে, আর সেখান থেকে একটা কোশ্চেন হয় যে ট্রান্সপোজিং কি, ট্রান্সপোজিং কেন করা হয়। তো সেই জায়গাটা আমরা দেখব। তার আগে আমরা একটু স্কিন এফেক্টও দেখে নেব। স্কিন এফেক্ট নিয়ে একদিন একটু ডিসকাস হয়েছিল, তো সেটাকে আরেকটু এলাবোরেটলি আমরা ডিসকাস করে নেব, তারপর এই ব্যাপারগুলো দেখব। আচ্ছা, তো এই জায়গাটা তো এর আগে অনেকবার দেখানো হয়েছে যে আমাদের ট্রান্সমিশন লাইন হোক বা ডিস্ট্রিবিউশন লাইন হোক, যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে তিনখানা এলিমেন্ট তো সবসময়তেই থাকে, তাই না? একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্ডাকটেন্স, আর একটা হচ্ছে ক্যাপাসিটেন্স। তো রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স, এই যে ব্যাপারগুলো দেখো এখানটায় দেখানো হয়েছে, রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স এরকম করে দেখানো হয়েছে এখানটায়। তো অ্যাকচুয়ালি টোটাল লাইন জুড়েই তো আমার রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স থাকবে, তো সেই জন্যই ওটাকে এরকমভাবে দেখানো হয়েছে। রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্সগুলো সিরিজে কানেক্টেড আছে, তার জন্য এখানটায় সামেশন অফ আর আর সামেশন অফ এল লিখে দেওয়া আছে, মানে টোটাল সিরিজ রেজিস্ট্যান্স, টোটাল ইন্ডাকটেন্স। বাট এটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ট্রু না, মানে এইখান থেকে টোটাল এটা লেখা যেতে পারে না অ্যাকচুয়ালি। অ্যাপ্রক্সিমেশনের থ্রুতে এটা লেখা হয়েছে এখানটায়। কেন? তার কারণ আমরা জানি যে ক্যাপাসিটেন্সের এক্সিস্টেন্সের জন্য জিনিসটা লেখা যায় না। ক্যাপাসিটেন্সগুলো, লাইন ক্যাপাসিটেন্স যেগুলো, সেগুলো এভাবে এক্সিস্ট করে। কেন এভাবে এক্সিস্ট করে আমরা সেগুলো কিন্তু ডিসকাস করেছি, যে দুটো লাইন মানে এটা হচ্ছে গিয়ে কন্ডাক্টিং প্লেন, মাঝখানে হচ্ছে গিয়ে এয়ার, যেটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করবে, যার জন্য ক্যাপাসিটেন্স ফর্ম করবে। তো এই ক্যাপাসিটেন্সগুলোর ক্যাপাসিটারগুলোর এক্সিস্টেন্সের জন্যই এটাকে ডিরেক্টলি এভাবে রেখা যেতে পারে না। মানে আবার ডিসি সার্কিট দিয়ে চলো ডিসকাস করা যাক। ধরো এটা একটা রেজিস্ট্যান্স আর এটা একটা রেজিস্ট্যান্স, এখানে আমি বলতে পারি দুটো রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে। তো এটা যদি আর হয়, এটাই যদি আর হয়, তাহলে বলতে পারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2R। বাট যদি এরকম সিস্টেমটা হতো, যদি এরকম সিস্টেমটা হতো, তাহলে এই রেজিস্ট্যান্স আর আর এই রেজিস্ট্যান্স আর, এদের দুজনকে কিন্তু সিরিজে কানেক্টেড আছে কি না বলা যেত না। ঠিক আছে, এখানে যদি সাপোজ লোড থাকে, তো এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে আর বলা যাবে না। কেন? বিকজ অফ দিস রেজিস্ট্যান্স। তো এখানেও ব্যাপারটা তাই, এখানটায় লাইন ক্যাপাসিটেন্সগুলোকে ড্র করা নেই, তাই ডিরেক্টলি অ্যাপ্রক্সিমেশনের থ্রুতে এরকম দেখানো হয়েছে। বাট যখনই আমরা লাইন ক্যাপাসিটেন্সের জিনিসটাকে কি বলে কনসিডার করব, তখন আমরা আর ডিরেক্টলি যোগ করতে পারবো না। আর সেটা তোমরা দেখেছো অলরেডি, যে শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এই ক্যাপাসিটেন্সগুলোকে ইগনোর করা হয়। তার জন্য সেখানটায় যে সার্কিটটা এঁকেছিলাম, টোটাল রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্সের জন্য ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, এরকমভাবে সেখানটায় আঁকা হয়েছিল। বাট মিডিয়াম ট্রান্সমিশন লাইন যখন আমরা পড়েছিলাম, তখন আমরা কি করছিলাম, এই ক্যাপাসিটেন্সকে কনসিডার করছিলাম। তো তার জন্য সেখানটায় তিন ধরনের মেথড ছিল। একটা এন্ড কন্ডেন্সার মেথড ছিল, যেখানে সমস্ত ক্যাপাসিটেন্সকে লোড এন্ডে আমরা দেখিয়েছিলাম। তারপর টি মেথড ছিল, আর ছিল হচ্ছে গিয়ে পাই মেথড। তো এগুলো হচ্ছে গিয়ে ইন্ডাক্ট লাইনের, মানে কি বলবো, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স কীভাবে থাকে সেগুলো আর একবার একটু দেখিয়ে দিলাম এখানটায়। তো একটু ইরেজ করে নেওয়ার টাইম দাও আমাকে। আচ্ছা, এই গেল। এরপরে ছিল হচ্ছে গিয়ে স্কিন এফেক্ট। তো স্কিন এফেক্ট আমি এর আগেও ডিসকাস করেছিলাম, যে ডিসি সার্কিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কন্ডাক্টরের ক্রস সেকশনের মধ্যে দিয়ে ইকুয়ালি, মানে ইউনিফর্মলি কারেন্টটা ডিস্ট্রিবিউট হচ্ছে। বাট এসি সার্কিটের ক্ষেত্রে হচ্ছে কি, কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন এসি কারেন্ট যায়, তখন সারফেসের ওপর দিয়ে বেশি কারেন্ট যায়, কন্ডাক্টরের সেন্টারে সেন্টার, মানে সারফেস থেকে সেন্টারের দিকে যত যাব, কন্ডাক্টরের কারেন্ট তত কমতে থাকে। এই ঘটনাটাকেই বলেছিলাম স্কিন এফেক্ট। রিপিট করছি আমি আর একবার, যে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, তো ডিসি কারেন্ট গেলে একরকম হবে, এসি কারেন্ট গেলে একরকম হবে। কী ডিফারেন্স থাকবে? কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন ডিসি কারেন্ট যায়, তখন ওর ক্রস সেকশনের মধ্যে দিয়ে, ধরো আমি এখানটা একটু দেখিয়ে দিই, ধরো এটার মধ্যে দিয়ে যদি ডিসি কারেন্ট যায়, এটা কন্ডাক্টরের ক্রস সেকশন, এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে ইউনিফর্মলি কারেন্ট ডিস্ট্রিবিউট হবে, প্রত্যেকটা অংশের মধ্যে দিয়ে সমান পরিমাণ কারেন্ট ডিস্ট্রিবিউট হবে। এটা হচ্ছে ডিসির ক্ষেত্রে। বাট এসির ক্ষেত্রে এরকম হয় না। এসির ক্ষেত্রে কি হয়, এসির ক্ষেত্রে কন্ডাক্টরের যে সারফেস, সেখানে সবথেকে বেশি কারেন্ট যাবে। সারফেস থেকে আমরা সেন্টারের দিকে যত বেশি সেন্টারের দিকে যাব, মানে এই যে এটা ব্লু কালার দিয়ে আঁকলাম সাপোজ,
এইটুকু পোর্শন গ্রিন কালার রাখলাম। তাহলে দেখো কন্ডাক্টরের পোর্শনকে আমি তিনটে পোর্শনে ভাগ করে নিয়েছি কন্ডাক্টরের ক্রস সেকশনটাকে। একটা হচ্ছে গিয়ে ওপরটা হচ্ছে গিয়ে রেড দিয়ে দেখিয়েছি, তার একটু ভেতরে ব্লু দিয়ে দেখিয়েছি, তার ভেতরে গ্রিন দিয়ে দেখিয়েছি। তো এসি কারেন্ট যখন ফ্লো হবে এই রেড কালার যে পোর্শনটা এঁকেছি সেখানটায় সব থেকে বেশি কারেন্ট থাকবে, ব্লু কালার পোর্শনে তার থেকে একটু কম কারেন্ট থাকবে, গ্রিন কালার পোর্শনে তার থেকে কারেন্ট আরও কম থাকবে। মানে কি দেখছি আমরা যে কন্ডাক্টরের সারফেসে কারেন্টের পরিমাণ সব থেকে বেশি, আর যত সেন্টারের দিকে যাচ্ছি আমাদের কারেন্টের পরিমাণ তত কম। তো এই যে এসি কারেন্টের একটা টেন্ডেন্সি কন্ডাক্টরের সারফেসের উপর কনসেন্ট্রেট হওয়ার, এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে গিয়ে স্কিন এফেক্ট। তো এটা কেন হয় এটা কিন্তু আমরা অলরেডি একবার ডিসকাস করেছি, তাও আমি একবার একটু ডিসকাস করে দিচ্ছি এখানটায়। ধরো এটা হচ্ছে কি আমাদের কন্ডাক্টরের ক্রস সেকশন, তো এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো একটা কন্ডাক্টরের এই যে ক্রস সেকশনটা আছে, তো এটাকে অনেকগুলো ছোট ছোট সার্কেলের সমষ্টি হিসাবে আমরা কল্পনা করে নিতে পারি, তাই না? মানে যেরকম আমরা যদি পাঁচটা একের সমষ্টি হিসেবে কল্পনা করতে পারি, নিশ্চয়ই বলতেই পারি না। ধরো তোমার কাছে একটা নাম্বার আছে 5, তো 5কে তুমি বলতে পারো না 1+1+1+1+1, পাঁচটা পাঁচটা একের সমষ্টি। তো এখানে এই যে কন্ডাক্টরের ক্রস সেকশনটা দেখানো আছে, এটাকেও ছোট ছোট স্ট্রিপের সমষ্টির আকারে আমি কল্পনা করতেই পারি, তো সেটাই আমরা এখানটায় দেখাবো। তো কন্ডাক্টরটাকে আমি দেখো কতগুলো স্ট্রিপের সমষ্টি ধরলাম। এটা একটা কন্ডাক্টরের পোর্শন, এই দুটো পোর্শন, তিনটে পোর্শন, এই তিনটে পোর্শন স্ট্রিপের সমষ্টি ধরলাম। তো ফার্স্টে আমরা ধরে নিচ্ছি, যদি সম্ভব হয় মনে করি প্রত্যেকটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে সমান পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তো ভাবো যে চলো কালারটা চেঞ্জ করি। এই পোর্শনের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, এই পোর্শনের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তখন কী হবে, তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস হবে, তাই না? তো এখানে আমি ডট দিয়ে কারেন্টটাকে দেখালাম। তাহলে এখানকার কারেন্টের জন্য ফ্লাক্সের ডিরেকশন কীরকম হবে? ফ্লাক্স, এটা হবে ফ্লাক্স। ফ্লাক্সের ডিরেকশন আমি এরকম করে দেখিয়ে দিলাম। ডট দেওয়া আছে, ডট দেওয়া আছে মানে কারেন্ট আমার দিকে আসছে, তাহলে একটা স্ক্রুকে ঘোরাতে হবে এমনভাবে যাতে আমার দিকে আসে। তো স্ক্রুয়ের মাথাটা কোন দিকে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ, তো সেই জন্যই ফ্লাক্সের ডিরেকশানটা এরকমভাবে দেওয়া হয়েছে। এবার ভাবো এই যে ফ্লাক্স লাইনটা পেলাম আমরা, সেটা কোন কারেন্টের জন্য পেলাম? এই যে কারেন্টটা ভেতরে ডট দিয়ে দেখানো আছে সেই কারেন্টের জন্য। এবার এই যে পোর্শনটা আছে এখানেও তো কারেন্ট ফ্লো হচ্ছে, তো সেই কারেন্টের জন্য ফ্লাক্সের ডিরেকশন কোন দিকে হবে? ফ্লাক্স হবে হচ্ছে কি এখানটায়। আচ্ছা, ফ্লাক্সের কালারগুলো আলাদা আলাদা লিখি। আমি একটা কাজ করি, দাঁড়াও। ওকে, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আচ্ছা, এটা করা যাবে না, মুছতে গেলে টোটালটাই মুছে যাচ্ছে। ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো এখানটায় আমাদের এই ভায়োলেট কালার দিয়ে একটা ফ্লাক্স লাইন ড্র করলাম। এই ফ্লাক্স লাইনটা কেন তৈরি হলো ভায়োলেট কালারে? কারণ ব্লু কালারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার এই যে রেড, এই যে পোর্শনটা আছে, এই যে টোটাল পোর্শনটা, এই পোর্শনের মধ্যে দিয়ে তো কারেন্ট যাচ্ছে, মানে টোটালটাই সেট দিতে হতো, আমি ওটুকু জাস্ট দেখালাম। কথাটা বোঝা গেল? আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এখানটায়। এইখানে কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে ফ্লাক্সটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এইখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটার জন্য যে ফ্লাক্স তৈরি হলো সেটা হচ্ছে কি এটা। এবার এখানেও তো কারেন্ট ফ্লো হচ্ছে, কন্ডাক্টরের টোটাল জায়গা দিয়েই তো কারেন্ট ফ্লো হবে, আমি ফার্স্টে ধরে নিয়েছি। তাহলে সেটার জন্য যে ফ্লাক্সটা তৈরি হবে সেটা কোনটা হবে? সেটা এর বাইরে দিয়ে হলো।
তো সেটা ধরে নিলাম হচ্ছে কীরকম ডিরেকশন। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করব কোথায় ফ্লাক্স লিঙ্কেজ বেশি। দেখো একদম ভেতরের যে পোর্শনটা আছে, এই যে ভেতরের যে সেকশনটা, ঠিক আছে, মানে কোনটা, এই যে এই সেকশনটা, এই সেকশনটার সঙ্গে টোটাল কতগুলো ফ্লাক্স লাইন লিঙ্ক করেছে দেখো তো, একটা দুটো তিনটে ফ্লাক্স লাইন লিঙ্ক করছে, তাই না? ওকে তিনটে ফ্লাক্স লাইন ঘিরে ধরে আছে ভেতরের যে পোর্শনটা আছে একে। তাহলে একদম ভেতরের পোর্শনে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে গিয়ে আমি 3 ধরলাম, 3 ওয়েবার ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা এই যে পোর্শনটা আছে, এই পোর্শনের সঙ্গে কতগুলো ফ্লাক্স লিঙ্কেজ আছে দেখো, দুটো ফ্লাক্স লিঙ্কেজ আছে। এই ব্লু কালারের যেটা সার্কেল করা আছে তার বাইরে কতগুলো ফ্লাক্স লাইন, এটা একটা এটা একটা, তাহলে দুটো। এই পোর্শনের সঙ্গে ফ্লাক্স লিঙ্কেজ কটা দেখো, একটা। রেড কালারের পোর্শনটাকে একটা ইয়ে ঘিরে আছে, তাহলে একটা, তাই না? আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো যে ফ্লাক্স লিঙ্কেজ যত বেশি হবে ইন্ডাকটেন্স তত বেশি হবে কি হবে না? অবভিয়াসলি বেশি হবে। ফ্লাক্স লিঙ্কেজ যত বেশি হবে ইন্ডাকটেন্স তত বেশি হবে। আমরা এমনিই পড়ে এসেছি, ফাই ইকুয়ালস টু এলআই পড়ে এসেছিলাম। ঠিক আছে, তো ফ্লাক্স যত বেশি হবে ইন্ডাকটেন্স তত বেশি হবে অবভিয়াসলি। তো আমরা দেখতে পাচ্ছি যে বাইরের যে স্ট্রিপটা আছে এখানে ফ্লাক্স লিঙ্কেজ সব থেকে কম একটা। তাহলে বাইরের যে স্ট্রিপটা আছে, মানে এই যে স্ট্রিপটা আছে এখানে ফ্লাক্স লিঙ্কেজ যেহেতু সব থেকে কম, তাহলে যে ওই পোর্শনের ইন্ডাকটেন্স সব থেকে কম হবে। তাহলে এই বাইরের পোর্শনের ইন্ডাকটেন্স সব থেকে কম, তাহলে বাইরের পোর্শনের ইন্ডাকটিভ রিয়াকটেন্সও সব থেকে কম হবে, কারণ ইন্ডাকটিভ রিয়াকটেন্স মানে কি 2πfl। তাহলে এল এর ভ্যালু কম হলে এক্সেল এর ভ্যালু কী হবে, কম হবে। তাহলে এই বাইরের পোর্শনের এক্সেল এর ভ্যালু সব থেকে কম। এক্সেল এর ভ্যালু যদি সব থেকে কম হয় তাহলে কারেন্টের ভ্যালু কী হবে, সব থেকে বেশি হবে ওখানটায়। কেন? কারণ আমরা কারেন্ট সমান কী জানি, ভোল্টেজ বাই রিয়াকটেন্স। এক্সেল যত কম হবে কারেন্ট তত বেশি হবে, তো তার জন্য সারফেসের কাছে কারেন্টের ভ্যালু সব থেকে বেশি। সেন্টারে ভাবো, সেন্টারে কী হচ্ছে, ফ্লাক্স লিঙ্কেজ সব থেকে বেশি। তো ফ্লাক্স লিঙ্কেজ সব থেকে বেশি হলে এখানে ইন্ডাকটেন্সও সব থেকে বেশি হবে। তাহলে এখানকার ইন্ডাকটেন্স সব থেকে বেশি হলে এখানকার ইন্ডাকটিভ রিয়াকটেন্সও সব থেকে বেশি হবে। ইন্ডাকটিভ রিয়াকটেন্স সব থেকে বেশি হলে ভেতরের কারেন্ট সব থেকে কম হবে। তাহলে সারফেসে কারেন্ট সব থেকে বেশি, সেন্টারে কী হবে, সব থেকে কম। আর এখানে দুটো মাঝামাঝি হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এসি কারেন্ট কন্ডাক্টরের ক্রস সেকশনের মধ্যে দিয়ে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে না। সারফেসে সব থেকে বেশি কারেন্ট থাকে, আর সারফেস থেকে যত সেন্টারের দিকে যাব কারেন্টের ভ্যালু তত কমতে থাকে। তো এই যে এসি কারেন্টের যে একটা ন্যাচারাল টেন্ডেন্সি ওর সারফেসের উপর, মানে কন্ডাক্টরের সারফেসের উপর দিয়ে ফ্লো হওয়া, এই ঘটনাটাকেই বলা হয় স্কিন এফেক্ট। তো এখানে আমরা দেখব যে স্কিন এফেক্ট, ওটাই দেখো ডেফিনেশনটা লেখা আছে, পরীক্ষায় ডেফিনেশনটা লিখতে হয়। The tendency of alternating current to concentrate near the surface of a conductor is known as skin effect. তো এখানে যেগুলো যেগুলো বললাম সেই জিনিসটাই এক্সপ্লেন করা আছে। তো পরীক্ষায় যদি কম টাইম থাকে তাহলে অ্যাটলিস্ট এই ডেফিনেশনটা দিতে হবে, এই ছবিটা দিতে হবে, আর কিসের ওপর স্কিন এফেক্ট ডিপেন্ড করে সেগুলো দিতে হবে। তো স্কিন এফেক্ট ডিপেন্ড করে কার ওপর দেখো, এখানে সব লিখে দেওয়াই আছে। নেচার অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের নেচারের ওপর ডিপেন্ড করবে। ওয়ারের ডায়ামিটারের ওপর ডিপেন্ড করবে। ডায়ামিটার যত বেশি হবে, মানে সার্কামফারেন্স যত বেশি হবে, স্কিন এফেক্ট কিন্তু তত বাড়বে। দেখো ইনক্রিজেস উইথ দ্য ডায়ামিটার অফ ওয়াটার, তার মানে যত মোটা কন্ডাক্টর হবে, যত বেশি ক্রস সেকশনের কন্ডাক্টর হবে, স্কিন এফেক্ট তত বেশি হবে। আচ্ছা এই দুটো গেল। তারপর দেখো ফ্রিকোয়েন্সি বাড়লে স্কিন এফেক্ট বাড়বে। শেপ অফ ওয়্যার লেস ফর স্ট্র্যান্ডেড কন্ডাক্টর দেন সলিড কন্ডাক্টর। সলিড কন্ডাক্টরে কী বলে, স্কিন এফেক্টের ভ্যালু বেশি হবে, মানে স্কিন এফেক্টের চান্স বেশি হবে, স্কিন এফেক্টের পরিমাণ বেশি হবে। স্ট্র্যান্ডেড কন্ডাক্টরে কম হবে। স্ট্র্যান্ডেড কন্ডাক্টর কি আমরা আজকেই দেখবো সেটা। তাহলে স্কিন এফেক্ট কী দাঁড়ালো আমাদের? স্কিন এফেক্ট হচ্ছে গিয়ে অল্টারনেটিং কারেন্টের যে ন্যাচারাল টেন্ডেন্সি, যে কন্ডাক্টরের সারফেসের ওপর দিয়ে ফ্লো হওয়ার, সেটাকে বলা হয় স্কিন এফেক্ট। স্কিন এফেক্টের রিজনগুলো আমরা দেখলাম, আর স্কিন এফেক্টে মানে স্কিন এফেক্ট কোন কারণে হয় সেটা দেখলাম, আর কিসের ওপর ডিপেন্ড করে সেটা দেখলাম। যে কন্ডাক্টর ম্যাটেরিয়ালের ওপর ডিপেন্ড করে, কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া বা ডায়ামিটার যত বাড়বে স্কিন এফেক্ট তত বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়লে স্কিন এফেক্ট বাড়বে। আর সলিড কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের স্কিন এফেক্ট বেশি হয়, স্ট্র্যান্ডেড কন্ডাক্টরের ক্ষেত্রে স্কিন এফেক্ট কম হয়। তাহলে এই গেল হচ্ছে গিয়ে স্কিন এফেক্ট। আচ্ছা এবার একটা জিনিস ভাবো, যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, যে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন কি হবে, তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করবে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন কীরকম হবে। মোট কথা কন্ডাক্টরে কি হচ্ছে, কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট গেলে
তার চারিদিকে ফ্লাক্স তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এই ফ্লাক্সটা কিন্তু নিজের কন্ডাক্টরকে লিঙ্ক করছে। নিজের কন্ডাক্টরকে লিঙ্ক করছে মানে, কারণ কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট গেছে, যে ফ্লাক্সটা তৈরি হলো সেই ফ্লাক্সটা তো কন্ডাক্টরকে লিঙ্ক করছে অবভিয়াসলি, তাই না? কারণ কন্ডাক্টরের চারিদিকেই তো তৈরি হয়েছে ওই কারেন্টের জন্য। এবার তিনটে কন্ডাক্টর আমরা নিচ্ছি, ঠিক আছে? একটা ধরো আর নিলাম, রেড, ব্লু আর সাপোজ ইয়েলো। তিনটে কন্ডাক্টর নিলাম, যেরকম আমাদের আর ওয়াই বি থাকে আর কি, সেরকম সেই ব্যাপারটাকে ইয়ে করার জন্য। তো তিনটে কন্ডাক্টরের মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো হচ্ছে। তো তিনটে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, জাস্ট একটা কন্ডাক্টরের কথা ভাবো, রেড কন্ডাক্টরটার মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, তখন এর চারিদিকে কী হবে? ফ্লাক্স তৈরি হবে। তো এই যে ফ্লাক্সটা তৈরি হবে, এই কন্ডাক্টরে কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে ফ্লাক্সটা তৈরি হবে, সেটা নিজের কন্ডাক্টরকে তো লিঙ্ক করবে, তার সঙ্গে কী হবে? এই ইয়েলো কন্ডাক্টরকেও লিঙ্ক করবে, ব্লু কন্ডাক্টরকেও লিঙ্ক করবে, তাই না? তার মানে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, তখন একটা মানে কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যখন ফ্লো হচ্ছে, তখন তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, মানে ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস হচ্ছে। তাহলে এই ম্যাগনেটিক ফ্লাক্স করছে কি? নিজের কন্ডাক্টরকে তো লিঙ্ক করছেই, তার সঙ্গে কি করছে? বাকি কন্ডাক্টরগুলোকেও লিঙ্ক করছে। তো ফ্লাক্স যখনই লিঙ্ক করবে, তখন কি হবে? ইন্ডাকটেন্স তৈরি হবে। লাইন ইন্ডাকটেন্স তো আমার এখান থেকেই আসছে, তাই না? আমরা যে ইন্ডাকটেন্সের ছবিগুলো দেখলাম একদম ফার্স্ট স্লাইডে, তো লাইন ইন্ডাকটেন্স এখান থেকেই আসছে অ্যাকচুয়ালি। তো ফ্লাক্স লিঙ্ক করলে ইন্ডাকটেন্স কেন তৈরি? কারণ আমরা দেখেছি ফাই ভেরিজাস আই, যদি ভেরিজাস তুলে আমরা ইকুয়াল সাইন বসিয়ে দিই, তাহলে ফাই ইকুয়ালস টু কী হবে? এল আই। এখানে এল হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, একে বলা হয় কন্ডাক্টর, মানে ওই সিস্টেমের ইন্ডাকটেন্স বলা হয়। তো মোট কথা, ফ্লাক্স লিঙ্কেজ হলেই সেখানে কী হবে? ইন্ডাকটেন্স তৈরি হবে। আর এখানে দেখতে পাচ্ছি কি, প্রত্যেকটা কন্ডাক্টরের নিজস্ব কারেন্টের জন্য একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, যেটা নিজেকে কী বলবো, লিঙ্ক করছে, যেটা বলতে পারো সেলফ ইন্ডাকশন। আর আরেকটা হচ্ছে কি, অন্য কন্ডাক্টরগুলোর থেকে মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে মিউচুয়াল ফ্লাক্সের মাধ্যমে, যেটা বলতে পারো যে লিঙ্ক করছে আর কি, মিউচুয়াল ফ্লাক্স বলতে পারো। তো এই ব্যাপারগুলো আমরা এখানটা এবার একটু সংক্ষেপে দেখব। এখানে বলে রাখি, কোনো কিছুর কিন্তু ডেরিভেশন নেই, ঠিক আছে? কোনো কিছুর ডেরিভেশন নেই মানে প্রুফ নেই। প্রুফগুলো তোমাদের সমস্ত বিটেকে থাকবে। দেখো, ফ্লাক্স লিঙ্কেজ ডিউ টু এ সিঙ্গেল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, তখন ফ্লাক্স লিঙ্কেজ কীভাবে হয়? তো দুভাবে হতে পারে। একটা ফ্লাক্স লিঙ্কেজ ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স, আর একটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল ফ্লাক্স। তো এই যে ডেরিভেশনগুলো আছে, এগুলো তোমাদের কিছু নেই, এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন হয়ও না, কারণ ডেরিভেশন সিলেবাসেই বলে দেওয়া আছে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার, তাও এখানে দেখে নাও। এই যে আর এল অ্যান্ড সি অফ সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ ট্রান্সমিশন লাইন, যেটা একদম ফার্স্টে তোমাদের দেখানো হলো, যে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স কীভাবে থাকে, দেয়ার ইফেক্টস অন লাইন, নো প্রবলেমস অ্যান্ড নো ডিডাকশানস অ্যান্ড প্রবলেম। কোনো প্রবলেম বা ডিডাকশান এখানে কিছু নেই, ঠিক আছে? তো সেই জন্যই আমি এগুলো ডিটেলসে গেলাম না। যখন বিটেক করবে, এগুলো নিয়ে ডিটেলসে তোমরা পড়বে। জাস্ট ইন্ডাকটেন্সটা কী করে তৈরি হচ্ছে আমি ফার্স্টে দেখিয়ে দিলাম, ওটুকুই তোমাদের নলেজের জন্য এখানটায় লাগবে। তাও ওই কোশ্চেনটা মেনলি ভাইভাতে হয়, এখানে সেটাই দেখানো হয়েছে। দেখো, এক মিনিট, এখানে ধরো এটা হচ্ছে কি, যে এ বি সি এরকম করে লেখা আছে, সেগুলো আর কিছুই না। আর ওয়াই বি, তিনটে কন্ডাক্টর ধরে নাও, রেড, ইয়েলো, ব্লু, আর ওয়াই বি। এই কন্ডাক্টরগুলো গেছে, আবার তো ফেরতও আসতে হবে, তো তার জন্য একটা গোয়িং কন্ডাক্টর, একটা রিটার্ন, মানে যে কন্ডাক্টরটা রিটার্ন করছে, সেজন্য এভাবে 6টা কন্ডাক্টর দেখানো আছে। তার মানে ভাবো যে এ কন্ডাক্টরের যে ইন্ডাকটেন্স, সেটা কার কার উপর ডিপেন্ড করবে বলো তো? এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, তার নিজস্ব ফ্লাক্সের উপর ডিপেন্ড করবে, প্লাস যত কন্ডাক্টর আছে এখানটায়, যত কন্ডাক্টর আছে তাদের কারেন্টের যে ফ্লাক্সগুলো, সেটাও তো একটু লিঙ্ক করবে, তো তাদের জন্য কিন্তু এখানটায় ইন্ডাকটেন্স তৈরি হবে। তো এটাই হচ্ছে কি লাইন ইন্ডাকটেন্সের এফেক্ট, মানে ফ্লাক্স লিঙ্কেজের এফেক্ট, যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন, যেরকম ট্রান্সফরমারে কি দেখেছিলে, প্রাইমারি ওয়াইন্ডিংয়ের ফ্লাক্স প্রাইমারিকেও লিঙ্ক করছে, সেকেন্ডারিকেও লিঙ্ক করছে, তো এখানেও ব্যাপারটা তাই। কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তো তার নিজের ফ্লাক্স নিজেকে তো লিঙ্ক করছেই, আবার আশেপাশের যে কন্ডাক্টরগুলো আছে তার কারেন্টের জন্য যে ফ্লাক্স, সেটাও লিঙ্ক করছে। তো সমস্ত কিছুর জন্যই কিন্তু ইন্ডাকটেন্সটা তৈরি হচ্ছে। তো সেই ইন্ডাকটেন্সের যে এক্সপ্রেশন, সেটা হচ্ছে গিয়ে এটা, যেটা আমাদের ডিপ্লোমাতে লাগবে না, আমাদের লাগবে বিটেকে ডেরিভেশন লাগবে। এখানে জাস্ট আমরা এফেক্টগুলো নিয়ে ডিসকাশন করছি, কারণ পরীক্ষাতে যে কোশ্চেনটা ফ্রেম হবে, সেটা হচ্ছে গিয়ে ট্রান্সপোজিশন অফ কন্ডাক্টর। তো সেই কোশ্চেনটার অ্যান্সার কীভাবে দেবো আমরা, সেটার দিকেই আমরা এগোচ্ছি আস্তে আস্তে।
আচ্ছা, এবার আমরা তাহলে দেখলাম যে কারেন্ট যখন ফ্লো হচ্ছে তখন তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কারেন্ট নিজের কারেন্টের জন্য ফ্লাক্স নিজেকেও লিঙ্ক করছে, আবার বাকি কন্ডাক্টরগুলোর জন্য লিঙ্ক করছে। এই জিনিসটাকে আর একটু সিম্পলভাবে দেখা যাক। ধরো তিনটে কন্ডাক্টর আছে, ঠিক আছে, তিনটে কন্ডাক্টর আছে, প্রত্যেকটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। আমি জাস্ট এটার কথা বলছি, জাস্ট একটাকে নিয়ে বিচার করছি, তাহলেই বাকিগুলো হয়ে যাবে। এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার জন্য একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। তো নিজের ম্যাগনেটিক ফ্লাক্স নিজেকে লিঙ্ক করলো, একটা ফ্লাক্স লিঙ্কেজ হয়ে গেল। আবার এই দুটো কন্ডাক্টরে যে কারেন্ট ফ্লো হবে তাদের ফ্লাক্সও কী হচ্ছে, একে লিঙ্ক করছে। তার মানে এই যে আর কন্ডাক্টরটা আছে, এই আর কন্ডাক্টরের ইন্ডাকটেন্স কার কার উপর ডিপেন্ড করছে, ওর নিজস্ব কারেন্টের জন্য যে ফ্লাক্স তার উপর ডিপেন্ড করছে। আর কি হচ্ছে, এই যে কন্ডাক্টর দুটো আছে এদের কন্ডাক্টরের জন্য যে যতটা ম্যাগনেটিক ফ্লাক্স এই কন্ডাক্টরকে লিঙ্ক করছে সেটার উপরেও ডিপেন্ড করছে। তাহলে এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। বেশ, তাহলে এখান থেকে এই 2 নাম্বার যে পয়েন্টটা, মানে এখানকার কারেন্টের ফ্লাক্সের জন্য আর এখানকার কারেন্টের ফ্লাক্সের জন্য যে ডিপেন্ড করছে, সেটা তাহলে বেসিক্যালি কার আরও মানে যদি ভেঙে বলতে চাই কিসের উপর ডিপেন্ড করে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, তাই না? এদের মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। কারণ কি, এই কন্ডাক্টর আর এই কন্ডাক্টরের মধ্যে ডিস্টেন্স যত বাড়বে ফ্লাক্স লিঙ্কেজ তত কমবে। দুটো কন্ডাক্টর দূরে সরে যাচ্ছে, তাহলে তাদের মধ্যে কি ম্যাগনেটিক ফিল্ডের লিঙ্কেজ স্বাভাবিকভাবে কমে যাবে, কাছে আসলে ফ্লাক্সের লিঙ্কেজ বাড়বে। তো তার মানে এই আর কন্ডাক্টরের যদি কথা বলি, আর কন্ডাক্টরের যে ইন্ডাকটেন্স, সেই ইন্ডাকটেন্স কার উপর ডিপেন্ড করছে, ওই কন্ডাক্টরের নিজস্ব কারেন্টের ফ্লাক্স লিঙ্কেজ বা ফ্লাক্সের উপর ডিপেন্ড করছে। আর ওয়াইবি এর ফ্লাক্স যতটা লিঙ্ক করছে তার উপর ডিপেন্ড করছে। আর ওয়াইবি এর ফ্লাক্স কতটা লিঙ্ক করবে এই কন্ডাক্টরের সঙ্গে, সেটা কার উপর ডিপেন্ড করছে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। এবার জাস্ট রাস্তার লাইনের কথা ভাবো, রাস্তার লাইনের কথা ভাবো, ঠিক আছে? রাস্তার লাইনের কথা কেন ভাবতে বলছি, চলো বোঝা যাক। এটা ধরো আর, এটা ধরো ওয়াই, আর এটা ধরো বি, ঠিক আছে? তো রাস্তায় যে পোল পেতে লাইন নিয়ে যাওয়া হচ্ছে, ট্রান্সমিশন লাইনের কথা ভাবো, ট্রান্সমিশন লাইনের লেন যেহেতু অনেক বেশি, চলো আর ওয়াই বি। তো এরকম কি কোনো মানে মানে এটা মানে এই যে আর ওয়াই বি, এই যে লাইনগুলো ইনস্টল করা হচ্ছে, এগুলো কে ইনস্টল করছে? মানুষ তৈরি করছে, মানুষ ইনস্টল করছে। তাহলে একদম কি পারফেক্টলি আর আর ওয়াই এর মধ্যে যতটা ডিস্টেন্স, বা ওয়াই বি এর মধ্যে যতটা ডিস্টেন্স, বা বি আর এর মধ্যে যতটা ডিস্টেন্স পুরোপুরি কি সেম রাখা কোনোদিনও পসিবল? কোনোদিনও সম্ভব না। হেরফের তো হবেই, কারণ এগুলো কি ইনস্টল করছে কে? মানুষ ইনস্টল করছে। তো যখনই ধরো আর আর ওয়াই এর মধ্যে যা ডিস্টেন্স, ওয়াই আর বি এর মধ্যে যে ডিস্টেন্স, সেটা তো তাহলে সবসময় সমান হওয়া তো সম্ভব না, তাই না? কিন্তু সমান যদি না হয় তাহলে প্রবলেমটা কোথায়? সমান না হলে প্রবলেম হচ্ছে গিয়ে এটা, আর এর যে ইন্ডাকটেন্স, মানে এই যে লাইনটা আছে এর যে চলো এটার ইন্ডাকটেন্স আমি ধরলাম এল আর, এটা ধরলাম এল ওয়াই, আর এটা ধরলাম এল বি, ঠিক আছে? যদি এই ডিস্টেন্স ডি ওয়ান আর ডি টু যদি সমান না হয়, তো তাহলে তো এল আর এল ওয়াই এল বি এগুলোর ভ্যালুও সমান হবে না। সমান না হলে কি প্রবলেম? দেখো, যখন আমরা শর্ট ট্রান্সমিশন লাইন পড়েছিলাম তখন টোটাল 3 ফেজ সার্কিট কিন্তু আঁকিনি, সিঙ্গেল ফেজ সার্কিট নিয়ে ডিল করেছিলাম। বলেছিলাম যে প্রত্যেকটা ফেজকে আমরা সিমিলার ধরে নিচ্ছি, দিয়ে একটা ফেজ নিয়ে ক্যালকুলেশন করছি। 3 ফেজ সার্কিট নিয়ে ডিল করা অনেক কঠিন। এবার তুমি দেখো, এখানটায় আমরা আর লাইনের ইন্ডাকটেন্স নিয়েছি এল আর, এটা নিয়েছি এল ওয়াই, এটা নিয়েছি এল বি। তো এল আর বলো বা এল ওয়াই বলো বা এল বি বলো, এগুলো কার উপর ডিপেন্ড করছে? নিজস্ব কারেন্টের ওপর তো ডিপেন্ড করছে। আর ডিপেন্ড করছে কার উপর? এই ডিস্টেন্সগুলোর উপর ডিপেন্ড করছে। একটু আগেই দেখালাম ডিস্টেন্স বেড়ে গেলে ফ্লাক্স লিঙ্কেজ কমে যাবে, ইন্ডাকটেন্সগুলোর ভ্যালু চেঞ্জ হবে তাহলে তার সাথে সাথে। তাহলে মোট কথা, যদি এখানকার ডিস্টেন্স সমান না হয়, বা এদের ডিস্টেন্স, এই তিনটের ডিস্টেন্স যদি আলাদা আলাদা যখনই হবে, তখন কি হবে? এর ভ্যালু আলাদা, এল আর এল ওয়াই এল বি এদের ভ্যালু কিন্তু আলাদা আলাদা হবে। তো তার মানে প্রত্যেকটা ফেজের জন্য ইন্ডাকটেন্স কিন্তু আলাদা আসবে। তাহলে প্রত্যেকটা ফেজের জন্য ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স আলাদা আসবে, প্রত্যেকটা ফেজের জন্য কারেন্টও তাহলে আলাদা আসবে। আর আমরা সিস্টেমকে ব্যালেন্স রাখার চেষ্টা করি, মানে প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে যাতে অলমোস্ট সেম কারেন্ট ফ্লো করে সেটা আমরা চেষ্টা করি। আমরা সার্কিট থিওরি মেজারমেন্ট থেকেই দেখে আসছি যে ব্যালেন্স লোড তাকেই বলে যখন প্রত্যেকটা লোডের ইম্পিডেন্স, মানে প্রত্যেকটা ফেজের ইম্পিডেন্স সমান হবে। বা আমরা যখন ফেজার ডায়াগ্রাম ড্র করি ওই কি বলে 3 ফেজ সার্কিটের, সেখানে বলা হয় প্রত্যেকটা ফেজের ভোল্টেজ সমান,
প্রত্যেকটা লাইনের ভোল্টেজ সমান, প্রত্যেকটা ফেজের কারেন্ট সমান, প্রত্যেকটা লাইনের কারেন্ট সমান, এরকম বলে থাকি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি ডিস্টেন্সগুলো যদি সমান না হয় D1 D2 আর D3, তাহলে এই ইন্ডাকটেন্সের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, এরা সমান হবে না। আর এরা যদি সমান না হয় তাহলে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের ভ্যালু আলাদা আলাদা হবে প্রত্যেকটা লাইনের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আলাদা আলাদা হয়ে গেলে তাদের মধ্যে কি বলে কারেন্টের ভ্যালুও কিন্তু আলাদা হবে। এবার তোমার মনে হতে পারে এই ডিস্টেন্স আর কতটুকুই বা কম বেশি হবে, তার জন্য কি এত এফেক্ট করবে? মোস্ট ইম্পর্টেন্টলি ভাবার চেষ্টা করো, আমরা ট্রান্সমিশন লাইনের কথা বলছি। এই ট্রান্সমিশন লাইন যে লেন্থগুলো সেগুলো কত বড় বড় হয়, 150 কিলোমিটার তো খুব মিনিমামই বললাম, যাই হোক খুব ছোটো, মানে ট্রান্সমিশন লাইনের লেন্থ কি হিউজ লেন্থ, তার মানে হিউজ লেন্থের জন্য এটা কিন্তু যথেষ্ট ম্যাটার করে যাবে। তো তার জন্য আমরা কি করতে পারি, এটাকে মিনিমাইজ করার জন্য আমরা পুরোপুরি এলিমিনেট করে দিতে পারবো না, ঠিক আছে? এই যে আমরা বলি না সিস্টেমকে কখনো আইডিয়াল করা সম্ভব নয়, মানে আইডিয়াল সিস্টেম সম্ভব নয়। তার কারণ হচ্ছে গিয়ে এই যে D1 বলো D2 বলো D3 বলো, এদের ভ্যালুকে আমরা অলমোস্ট ইকুয়াল করতে পারবো, কিন্তু কোনোদিনও এক্স্যাক্ট ইকুয়াল করা সম্ভব নয়, কারণ আমরা মেশিন নই, তাই না? আমরা সাধারণ মানুষ, আমরা এই জিনিসগুলোকে ইনস্টল করছি, তো কখনোই পসিবল না D1 D2 D3কে একদম কমপ্লিটলি ইকুয়াল করে দেওয়া। যদি একমাত্র কমপ্লিটলি ইকুয়াল করা সম্ভব হতো তাহলে তিনটে লাইনেরই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সমান হতো, বাট আমরা কি করতে পারি, এদেরকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল করতে পারি, দিয়ে এই যে মিসম্যাচটা হচ্ছে প্রত্যেকটা লাইনের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের, সেটাকে আমরা মিনিমাইজ করতে পারি। তো এই মিনিমাইজ করার যে প্রসিডিওর তাকেই আমরা বলি হচ্ছে ট্রান্সপোজিং, কী করে করি আমরা সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে দেখো এটা খুব সুন্দরভাবে বোঝানো আছে। তিনটে ফেজ নিয়ে নিলাম, দেখো ওরা এভাবে যাচ্ছিল, ঠিক আছে? তারপরে কি করা হলো, এদের পজিশানকে দেখো চেঞ্জ করা হচ্ছে। রেড কন্ডাক্টরটাকে রেড কন্ডাক্টরটা কোথায় ছিল, এখানটায় ছিল। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি, রেডটা মিশে গেছে। দেখো এটা একটা ফেজ, এটা একটা ফেজ হতেই পারে, এদের মধ্যে ডিস্টেন্স সমান নয়, তাহলে প্রত্যেকটার কি আলাদা আলাদা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স চলে আসবে। তো তার জন্য দেখো আমরা করছি কি পজিশানকে চেঞ্জ করছি। দেখো এখানটায় রেড কন্ডাক্টরটা ওপরে ছিল, এটাকে করলাম কি আমরা সেকেন্ড পজিশানে নিয়ে চলে এলাম। ব্লু কন্ডাক্টরটা নিচে ছিল, সেটাকে ওপরে নিয়ে চলে এলাম। গ্রিন কন্ডাক্টরটা এখানটায় ছিল, এখানে নিয়ে চলে এলাম। তারপরের লাইনে কি করছি, দেখো গ্রিন কন্ডাক্টরকে আবার উপর লাইনে নিয়ে যাচ্ছি, ব্লুকে নিচে নিয়ে আসছি, রেডকে নিচে আসছি। এতে দেখো প্রত্যেকটা কন্ডাক্টরই প্রত্যেকটা পজিশানে একবার করে থাকছে। ধরো এটা হচ্ছে কি 1 নাম্বার পজিশান, এটা 2 নাম্বার পজিশান, এটা 3 নাম্বার পজিশান। দেখো রেড কন্ডাক্টরটা 1 নাম্বার পজিশানেও আছে, 2 নাম্বার পজিশানেও আছে, 3 নাম্বার পজিশানেও আছে। একই রকমভাবে গ্রিন কন্ডাক্টর, ব্লু কন্ডাক্টর 1 2 3 প্রত্যেকটা পজিশানেই আছে। এতে সুবিধাটা কি হলো, দেখো এখানে এদের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা সাপোজ আমি ধরলাম 2 মিটার, কথার কথা বলছি, আর এখানে এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে গিয়ে 3 মিটার, তাই না? তাহলে যদি ট্রান্সপোজিশন না করতাম, মানে ওই বরাবরই রেখে দিতাম, এরকমই রেখে দিতাম, ABC-কে এরকমভাবেই রেখে দিতাম, টোটাল লাইন ধরো 150 কিলোমিটার ধরে এরকমই রাখা আছে, এটা হচ্ছে গিয়ে 2 মিটার, এটা হচ্ছে 3 মিটার, তার মানে বেসিক্যালি প্রত্যেকটা লাইনের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আলাদা হয়ে যেত। এখন এটাকে চেঞ্জ করার জন্য আমি করলাম কি পজিশানকে চেঞ্জ করলাম, তাতে সুবিধা কী হলো, দেখো এটুকুর ডিস্টেন্স তো এখানে 2 মিটার, এই ডিস্টেন্সটা তো আমি আর চেঞ্জ করিনি, বা এখানকার ডিস্টেন্স হচ্ছে 2 মিটার, এখানে যেটা 3 মিটার ছিল এখানেও সেটা হচ্ছে গিয়ে 3 মিটার, এখানেও হচ্ছে সেটা 3 মিটার, রাইট? সো এবার একটা জিনিস দেখো, এ আর বি এর মধ্যে পার্টিকুলার এইটুকু জায়গাতে ডিস্টেন্স হচ্ছে 2 মিটার, ঠিক আছে? আবার এই জায়গাটা এসে ওদের মধ্যে ডিস্টেন্স কত হলো, 3 মিটার। তাতে লাভটা কী হলো, তার মানে দুটো জিনিসেরই কিন্তু এখানটায় আমরা কম্বিনেশান করতে পারছি, দুটো জিনিসের কম্বিনেশান করতে পারছি, মানে একবার 2 মিটার হলো আর আরেকবার হলো 3 মিটার। তো তার জন্য আলাদা আলাদা কী হলো, আমাদের ইন্ডাকটেন্স পেলাম, তাতে ইন্ডাকটেন্সের যে মিসম্যাচটা সেটাকে কিছুটা মিনিমাইজ করা পসিবল হলো। তো এই জন্যই আমরা করি ট্রান্সপোজিশান। তাহলে বেসিক্যালি ট্রান্সপোজিশানের ব্যাপারটা কী দাঁড়ালো, যে না আমাদের যে লাইন ইন্ডাকটেন্স আছে সেটা ডিপেন্ড করে কার উপর,
হ্যাঁ, একটা তো অবভিয়াসলি কারেন্ট তাদের ফ্লাক্স লিঙ্কেজের ওপর, সেই সঙ্গে বাকি কন্ডাক্টরগুলোর থেকে ডিস্টেন্সের উপরেও ডিপেন্ড করে। এবার দুটো কন্ডাক্টরের মধ্যে যে ডিস্টেন্স সেটার উপর যখন ডিপেন্ড করছে, তার মানে তিনটে কন্ডাক্টরের মধ্যে যদি ইকুয়াল ডিস্টেন্স না থাকে, সিমেট্রিক্যাল স্পেসিং যদি না হয়, তাহলেই তো লাইন ইন্ডাকটেন্স ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো সেজন্য আমরা করছি কি, ট্রান্সপোজিশন করছি। ট্রান্সপোজিশন আর কিছুই না, ট্রান্সফার অফ পজিশন। দেখো এই কন্ডাক্টরকে একবার 1 নাম্বার পজিশনে রাখা হয়েছে, তারপর 2 নাম্বার পজিশনে রাখা হয়েছে, তারপর 3 নাম্বার পজিশনে রাখা হয়েছে, এরকম সবগুলোকেই করা হয়েছে যাতে প্রত্যেকটা কন্ডাক্টরই একটা পজিশনে, সমস্ত পজিশনে একবার করে থাকে। তাহলে বেসিক্যালি ডিস্টেন্সগুলো কি অ্যাভারেজ হয়ে যাচ্ছে। অ্যাভারেজ হয়ে যাচ্ছে ইন দ্য সেন্স, এখানে সাপোজ এদের মধ্যে ডিস্টেন্স ছিল 2 মিটার, এখানে ছিল হচ্ছে গিয়ে 3 মিটার, তার মানে এদের অ্যাভারেজ ডিস্টেন্স যদি আমি এটুকুর জন্য বলি, দেখো মোটামুটি বলতে পারি 2.5 মিটার হয়ে গেছে, তাই না? চলো এখানটা আমি ডিস্টেন্স নিলাম 3 মিটার, আর এটা হচ্ছে গিয়ে কত, 2 মিটার। তাহলে তোমাকে যদি বলে ব্লু লাইন আর গ্রিন লাইন আর ব্লু লাইন, এই দুটো লাইনের মধ্যে অ্যাভারেজ ডিস্টেন্স কত, এখানে দেখতে পাচ্ছি আমরা 3 মিটার, এখানে দেখতে পাচ্ছি আমরা 2 মিটার, তাহলে গ্রিন লাইন আর ব্লু লাইন বললাম না? আচ্ছা আচ্ছা, গ্রিন লাইন ব্লু লাইন দিয়ে এখানে বললে হবে না, কারণ ছবিটা হচ্ছে কি 2D ছবি, এটা বেসিক্যালি 3D ছবি। তো মানে সেখানে 2D ছবি, আমাদেরকে 3D হিসাবে ইমাজিন করতে হবে। আমি এখানটা দিয়ে বলি, চলো এটা হচ্ছে গিয়ে চলো 2 মিটার, এটা হচ্ছে 3 মিটার, এটাও একই রকমভাবে 3 মিটার, এটা হচ্ছে গিয়ে 2 মিটার। যদি আমরা ট্রান্সপোজিশন না করতাম, তাহলে এ আর বি এর মধ্যে সবসময়তেই হতো কত, 2 মিটার থেকে যেত, আর বি আর সি এর মধ্যে সবসময়তেই 3 মিটার থেকে যেত। বাট এখানটায় দেখো, আমাদের এ আর বি এর মধ্যে যদি বলে ডিস্টেন্স কত অ্যাভারেজ, এখানে 2 মিটার, এখানে হচ্ছে 3 মিটার, তার মানে অ্যাভারেজ কত হলো, অ্যাভারেজ হয়ে গেল হচ্ছে 2.5 মিটার। ঠিক আছে, আর এই ছবিটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা কি বলবো, 3D ছবি হিসাবে ইমাজিন করতে হবে, নাহলে জিনিসটা বুঝতে পারবে না। মানে ধরো এটা হচ্ছে গিয়ে রেড কন্ডাক্টর, এটা ধরো একটা ফেস রেড, এটা ধরো ব্লু, আর এটা ধরো হচ্ছে গিয়ে ইয়েলো। ঠিক আছে, ইয়েলোটা মানে ওই সাইডে আছে। তো এটুকুর যতটা ডিস্টেন্স হবে, এটুকুরও ততটা ডিস্টেন্স, এটুকুরও ততটাই ডিস্টেন্স। এবার তুমি এটা বুঝতে পারছো না, কারণ মেনলি হচ্ছে এটা আমাদের 2D ছবি হয়ে গেছে সেজন্য। তো যাই হোক, এটা গেল হচ্ছে কি আমাদের ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন করা হচ্ছে কেন, তাহলে যাতে লাইন ইন্ডাকটেন্স বা ইন্ডাকটিভ রিয়াকটেন্সগুলো একে অপরের সঙ্গে ইকুয়াল হয়, না হলে আমাদের যে ক্যালকুলেশন সেটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। তো এখানে আমরা সেটা এখানটায় দেখিয়ে দিয়েছি। এটা গেল হচ্ছে কি আমাদের ট্রান্সপোজিশন অফ কন্ডাক্টরস। এটা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। আচ্ছা, এখানে ফিগার বিলো লেখা আছে, ফিগার বিলো লেখার পরে এখানকার এই ছবিটা ড্র করতে হবে। ওকে, এবার একটু ওয়েট করবে। আচ্ছা, আমাদের যে কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের লাইন, যে ওভারহেড লাইনে যে কন্ডাক্টর ইউজ করি, জিজ্ঞেস করতে পারে তার প্রপার্টি কী কী হতে পারে। তো অবভিয়াসলি তার কন্ডাক্টিভিটি বেশি হতে হবে। কন্ডাক্টিভিটি বেশি হতে হবে মানে তাহলে ভালো কন্ডাকশন করতে পারবে, রেজিস্টিভিটি কম, কন্ডাক্টিভিটি বেশি। আচ্ছা, এবার ভাবো ওভারহেড ট্রান্সমিশন লাইন যে আছে বা ওভারহেড ডিস্ট্রিবিউশন লাইন আছে, সেটা তো ঝড় জল বৃষ্টি তুষারপাত সমস্ত কিছুতেই এক্সপোজ। তাহলে যদি তার মানে মেকানিক্যাল স্ট্রেংথ যদি না থাকে, তাহলে তো সহজেই ছিঁড়ে যাবে। তার মানে কি, তার যে টেনসাইল স্ট্রেংথ সেটাও কিন্তু যাতে বেশি হতে হবে, নাহলে মেকানিক্যাল যে স্ট্রেস, মেকানিক্যাল স্ট্রেসকে উইথস্ট্যান্ড করতে পারবে না, সহ্য করতে পারবে না। অবভিয়াসলি লো কস্ট হতে হবে, কারণ লার্জ ডিস্টেন্স এরিয়াতে আমাকে তো যতটা পারা যায় কম মানে কম খরচে ইলেকট্রিসিটিটা সাপ্লাই দিতে হবে।
আর লো স্পেসিফিক গ্র্যাভিটি হতে হবে যাতে ওয়েট পার ইউনিট ভলিউম কম হয়। তো এই চারটে হচ্ছে কি মেন রিজন আমাদের, মেন ক্রাইটেরিয়া বলতে পারো কন্ডাক্টর ম্যাটেরিয়ালের। কন্ডাক্টর যেগুলো ইউজ করি সেগুলো হতে পারে হচ্ছে গিয়ে কপারের কন্ডাক্টর, তারপর অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের এসিএসআর কন্ডাক্টর। এই এসিএসআর কন্ডাক্টরের উপর বেস করে যেরকম শর্ট নোট আসে ঠিক সেরকম এর উপর বেস করে 2 নম্বরের একটা কোশ্চেন ফর্ম হয়, যেটা আমরা এখানটায় ডিসকাস করব। আচ্ছা, তো দেখো একটা জিনিস, যে কপার আছে না, আমরা তো বাড়ির ওয়্যারিং বলো সব জায়গাতে কপারের কথাই সবসময় বলে আসি। তো আমাদের কপার থাকতে বাকি ওয়্যার নিয়ে আমরা চিন্তা ভাবনা কেন করছি সেটা একটু বুঝে নাও, তাহলে সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। দেখো কপারের কন্ডাক্টিভিটি সব থেকে বেশি, ঠিক আছে, সব থেকে বেশি মানে গোল্ড সিলভারের কথা বলছি না, গোল্ড সিলভারের কন্ডাক্টিভিটি কপারের থেকেও বেশি, বাট ওগুলো রেয়ার এলিমেন্ট, ওগুলোর দাম অনেক বেশি। আমরা নিশ্চয়ই গোল্ড বা সিলভার দিয়ে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন বানাবো না, তাই না? নর্মাল লোহা, কপারের তারই চুরি হয়ে যায়, তো সেখানে যদি সোনা রূপার তার বানানো হয় তাহলে আর দেখতে হবে না। যাই হোক, তো কপারের যে কন্ডাক্টিভিটি আমরা মানে কন্ডাকশনের জন্য যে মানে ওয়্যারের জন্য যে ম্যাটেরিয়াল ইউজ করি তাদের মধ্যে কপারের কন্ডাক্টিভিটি সব থেকে বেশি, সিলভার গোল্ডকে বাদ রাখলে। তো সেই হিসাবে তো কপারকে ইউজ করলেই হতো, বাট কপারের একটা প্রবলেম হচ্ছে এর কন্ডাক্টিভিটি বেশি হলেও এর যে মেকানিক্যাল স্ট্রেংথ সেটা কিন্তু তুলনামূলক কম, মানে সহজেই ছিঁড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো সেটা একটা বড় কারণ যে শুধুমাত্র কপারে মানে কপার আমরা ইউজ করি না, মানে কপার বাড়ির ওয়্যারিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করছি ঠিক আছে, বাট ওভারহেড ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লাইনের ক্ষেত্রে কপারকে আমরা ইউজ করতে পারি না, সেই জন্য কন্ডাক্টিভিটির দিক দিয়ে খুব ভালো বাট মেকানিক্যাল স্ট্রেংথ কম। তাহলে এমন কোনো কন্ডাক্টর আমাকে এবার খুঁজতে হবে যার মেকানিক্যাল স্ট্রেংথটা একটু বেটার। তো কপারের থেকে অ্যালুমিনিয়ামের কি বলে যে মেকানিক্যাল স্ট্রেংথ সেটা কিন্তু বেশি, ঠিক আছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে গিয়ে কন্ডাক্টিভিটি তুলনামূলক কম। তাহলে কন্ডাক্টিভিটি যদি তুলনামূলক কম হয়, আমাকে ধরো 100 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে হবে বা সাপোজ 1000 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে হবে, তো তার জন্য যতটা কপার ওয়্যার লাগবে তার থেকে কি অ্যালুমিনিয়াম ওয়্যার কিন্তু অনেক বেশি লাগবে, তাই না? কারণ কি কম অ্যালুমিনিয়াম ওয়্যারের কন্ডাক্টিভিটি অনেক কম। তাহলে এখানটাই আমরা দেখছি যে ঠিকই ছিল, কপার ওয়্যারের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি বেশি ছিল কিন্তু মেকানিক্যাল স্ট্রেংথ কম ছিল, তো সেই জায়গাটাকে ইমপ্রুভ করার জন্য আমরা নিয়ে এলাম অ্যালুমিনিয়ামের ওয়্যার, বাট অ্যালুমিনিয়াম ওয়্যারের ক্ষেত্রে দেখা যাচ্ছে এর কন্ডাক্টিভিটি অনেক কম। দেখো এখানটায় 1 নাম্বার পয়েন্টে সেটাই লেখা আছে, দ্য কন্ডাক্টিভিটি অফ অ্যালুমিনিয়াম ইজ 60% অফ দ্যাট কপার। তার জন্য অবভিয়াসলি যদি কম হয় কন্ডাক্টিভিটি, আরও বেশি ম্যাটেরিয়াল আমাকে ইউজ করতে হচ্ছে। তো অ্যালুমিনিয়ামের এটা গেল অসুবিধা, স্ট্রেংথ বেশি হওয়া সত্ত্বেও আমাদের আনতে কী বলে কন্ডাক্টিভিটি কম। তো তার জন্য আসবে হচ্ছে কি আমাদের এই স্টিল কোড অ্যালুমিনিয়াম, যেটাকে বলা হয় এসিএসআর। পরীক্ষাতে শর্ট কোশ্চেনও হয় এরকম, সবগুলোই আমি বলে দিচ্ছি একে একে। এসিএসআর এর ফুল ফর্ম বা এসিএসআর এর শর্ট নোট দিলেও সেখানে ফার্স্ট লাইনে আমাকে ফুল ফর্মটা লিখতে হবে, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড, এটা আমাদেরকে লিখতে হবে। তো এসিএসআর কি সেটা আমরা বুঝবো, বোঝার আগে আমরা আর একটা জিনিস একটু ডিসকাস করে নিই, তাহলে আরও সুবিধা হবে। সেটা হচ্ছে গিয়ে স্ট্র্যান্ডেড কন্ডাক্টর। আমরা যখন স্কিন এফেক্ট পড়ছিলাম তখনই চলে এসেছিলো একটা কথা যে সলিড কন্ডাক্টরের বদলে যদি আমরা স্ট্র্যান্ডেড কন্ডাক্টর ইউজ করি স্কিন এফেক্ট কম হবে। তো সলিড কন্ডাক্টর আর স্ট্র্যান্ডেড কন্ডাক্টরের মধ্যে কি ডিফারেন্স সেটা ছবিটা দেখলেই ফার্স্টে বুঝতে পেরে যাবে। তোমরা দেখেছো, বাট ওটাকে যে স্ট্র্যান্ডেড কন্ডাক্টর বলে হয়তো জানতে না। এই যে কন্ডাক্টরটা এটাকে বলা হয় স্ট্র্যান্ডেড কন্ডাক্টর। দেখো একটা ব্যাপার হচ্ছে গিয়ে, যদি তুমি একটা এরকম এক মিনিট দাঁড়াও, একটা তারকে যদি তুমি এরকম করে নিয়ে যাও না, একটা তারকে, একটা সিঙ্গেল তারকে, সেটা কিন্তু সহজেই ছিঁড়ে যাওয়ার একটা চান্স থাকে, তার মেকানিক্যাল স্ট্রেংথ কিন্তু তুলনামূলক কম হয়। তো তার পরিবর্তে যদি এরকম অনেকগুলো তারকে ইয়ে করে নিয়ে পেঁচিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু স্ট্রেংথ অনেক তার বেশি হয়। তো তার জন্য তার একটা কারণ যে আমরা স্ট্র্যান্ডেড কন্ডাক্টর ইউজ করে থাকি, যে মেকানিক্যাল স্ট্রেংথ এর ক্ষেত্রে অনেক বেশি হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের স্ট্র্যান্ডেড কন্ডাক্টর।
এবার দেখো এখানে স্কিন এফেক্ট কেন কম হয়, এখানে দেখতেই পাচ্ছ এখানে ছোট 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 প্রচুর কন্ডাক্টর ইউজ করা হয়েছে। দেখো স্কিন এফেক্ট কী পড়েছিলে, এটা যদি আমার একটা কন্ডাক্টরের ক্রস সেকশন হয়, তো স্কিন এফেক্ট পড়েছিলে যে কন্ডাক্টরের ডায়ামিটার বা তার ক্রস সেকশন এরিয়া যত বেশি হবে স্কিন এফেক্ট তত বেশি হবে। এখানে আমরা দেখছি কি এটা তো আর একটা কন্ডাক্টর নয়, তাই না, এটা হচ্ছে গিয়ে অসংখ্য এরকম মানে অনেকগুলো এরকম ছোট মানে কন্ডাক্টর আছে, সরু সরু কন্ডাক্টর আছে। তাহলে প্রত্যেকটা সিঙ্গেল কন্ডাক্টরের কথা পাবো, তাদের ডায়ামিটার বা ক্রস সেকশন কি অনেক ছোট, তাহলে তাদের ক্ষেত্রে কি স্কিন এফেক্টের পরিমাণও অনেক কম, যার জন্য স্ট্যান্ডার্ড কন্ডাক্টর হচ্ছে কি স্কিন এফেক্টের পরিমাণ অনেক কমে যাচ্ছে, প্লাস আমাদের মেকানিক্যাল স্ট্রেন যেটা সেটাও কিন্তু অনেক বেটার হচ্ছে। আচ্ছা, এখান থেকে পরীক্ষাতে একটা কোশ্চেন হয় যে স্ট্যান্ডার্ড কন্ডাক্টরে নাম্বার অফ কন্ডাক্টার্স কত হবে। দেখো স্ট্যান্ডার্ড কন্ডাক্টরে দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো কন্ডাক্টর আছে, তো নিশ্চয়ই আরবিটারি নিজের খুশি মতো 10-12টা কন্ডাক্টরকে নিয়ে তো পেঁচিয়ে দেওয়া হয়নি, তো একটা নির্দিষ্ট সিস্টেম নিশ্চয়ই আছে যে সিস্টেমটা ফলো করা হয়। তো কতগুলো কন্ডাক্টর থাকবে একটা স্ট্যান্ডার্ড কন্ডাক্টরে সেটা তার নাম্বার অফ লেয়ার্সের উপর ডিপেন্ড করছে, সেটা তার ডিপেন্ড করছে কার উপর, নাম্বার অফ লেয়ার্সের উপর ডিপেন্ড করছে, নাম্বার অফ লেয়ার্সের উপর ডিপেন্ড করছে। নাম্বার অফ লেয়ার্স মানে এখানে দেখো জুম করি একটু তাহলে বুঝতে পারবে। দেখো ভেতরে এই একটা কন্ডাক্টর আছে, তাকে সেন্টার করে এটা একটা লেয়ার, তাকে সেন্টার করে এটার একটা লেয়ার, আর এটা একটা লেয়ার, তাই না, তার মানে ভেতরে একটা সেন্টারে একটা কন্ডাক্টর আছে, তাকে সেন্টার করে দেখো তিনটে লেয়ার আছে, তাহলে এখানে নাম্বার অফ লেয়ার কত হচ্ছে তিনটে, এখানে নাম্বার অফ লেয়ার হচ্ছে তিনটে। তো ব্যাপারটা হচ্ছে কি এটাই যে স্ট্যান্ডার্ড কন্ডাক্টরে কতগুলো টোটাল কন্ডাক্টর থাকবে সেটার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 3n ইন্টু n প্লাস ওয়ান প্লাস ওয়ান, এতগুলো কন্ডাক্টর থাকবে, যেখানে n হচ্ছে গিয়ে নাম্বার অফ লেয়ার্স। ঠিক আছে, তো কি বলছি স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের মধ্যে কতগুলো কন্ডাক্টর থাকবে সেটা হচ্ছে নাম্বার অফ লেয়ার্সের উপর ডিপেন্ড করে। তো কতগুলো কন্ডাক্টর থাকবে সেটার জন্য একটা ফর্মুলা আছে আমাদের 3n ইন্টু n প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাই না। আচ্ছা, যে এবার যদি আমাদের এখানকার কথাই বলি, এখানে নাম্বার অফ লেয়ার্স কটা আমরা দেখলাম এই কন্ডাক্টরের জন্য, নাম্বার অফ লেয়ার্স 3, তাহলে এনের জায়গায় যদি আমরা 3 বসিয়ে দিই কত হবে দেখো, 3 তিরিক্ষে 9 ইন্টু এখানে 3 প্লাস 1 কত হয় 4 প্লাস 1, তার মানে যদি বাড়িতে কাজ করবে এই ছবিটা গুগলে ইজিলি পেয়ে যাবে, স্ট্যান্ডার্ড কন্ডাক্টর বলে সার্চ মারলে নামাবে, এখান থেকে টোটাল কন্ডাক্টরগুলোকে বসে বসে গুনবে, দেখবে টোটাল 37টা কন্ডাক্টর আছে। তো পরীক্ষাতে এই কোশ্চেনটা এরকম 2 নম্বরের বা 1 নম্বরের কোশ্চেন চলে আসে, বড় কোশ্চেনের সঙ্গে একটা 2 নম্বরের ছোটো কোশ্চেন চলে আসে বা এমসিকিউ এর ফর্ম হয়, যে ধর বলে দিল যে একটা স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের নাম্বার অফ লেয়ার্স হচ্ছে গিয়ে 5, তাহলে সেখানে টোটাল কতগুলো কন্ডাক্টর আছে। কোশ্চেনটা ভালো করে খেয়াল করবে, টোটাল কতগুলো কন্ডাক্টর জিজ্ঞেস করছে না লেয়ারগুলোতে কতগুলো কন্ডাক্টর আছে জিজ্ঞেস করছে। এখানে দেখো এখানে যে ওয়ানটা আছে না, এটা হচ্ছে গিয়ে সেন্টারের কন্ডাক্টরটা, এটা হচ্ছে সেন্টারের কন্ডাক্টর, এই যে 3n ইন্টু n প্লাস ওয়ান, এটা হচ্ছে 3টে লেয়ারের কন্ডাক্টর। তো টোটাল কন্ডাক্টর যদি বলে তাহলে এই টোটালটা মিলে হবে, আর যদি বলে লেয়ারটাই কতগুলো কন্ডাক্টর আছে তাহলে অবভিয়াসলি 3n ইন্টু n প্লাস ওয়ান, কারণ ওয়ানটা তো লেয়ারের মধ্যে পড়ছে না, ওটা সেন্টারে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমাদের স্ট্র্যান্ডেড কন্ডাক্টর। আচ্ছা, তো এখানটা এবার দেখা যাক এসিএসআর কন্ডাক্টর বা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্স, যেখান থেকে শর্ট নোট বা আমাদের ইয়েও আসে কি বলে ছোটো 2 নম্বরের কোশ্চেন আসে। তো এখানটায় দেখো একটা এরকম এখানেও সেন্টারে একটা কন্ডাক্টর আছে, এক মিনিট, দেখতে পাচ্ছ সেন্টারে একটা কন্ডাক্টর আছে আর ওকে সেন্টার করে একটা লেয়ার আছে কন্ডাক্টরে। তো এই যে সেন্টারের যে কন্ডাক্টরটা সেই কন্ডাক্টরটা তৈরি হয় স্টিলের, আর সেন্টারকে কেন্দ্র করে যে কন্ডাক্টরগুলো মানে যে লেয়ারে যে কন্ডাক্টরগুলো থাকে সেটা হয় হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের তৈরি, এটার যে মেকানিক্যাল স্ট্রেংথ সেটা খুব বেশি হয়। মানে বুঝতেই পারছো ভেতরে যে সেন্টারে যে স্টিলটা আছে সেই স্টিলটাকে সেন্টার করে এই কন্ডাক্টরগুলোকে কি করা আছে ওর উপর দিয়ে পেঁচানো আছে, তাই না, টাইট করে পেঁচানো আছে, তাহলে বুঝতেই পারছো তার মেকানিক্যাল স্ট্রেংথও আমার অনেক বেশি হবে। তো একে যার জন্যই বলা হচ্ছে দেখো অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, কন্ডাক্টরগুলো এই যে কন্ডাক্টরগুলো আছে কিসের কন্ডাক্টর, অ্যালুমিনিয়ামের তৈরি, তার জন্য হচ্ছে কি অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্স, কারণ এই যে সেন্টারে আমরা স্টিল ইউজ করছি।
তাহলে এখান থেকে এমসিকিউ এটা ফর্ম হতে পারে যে এসিএসআর কন্ডাক্টরে সেন্টারে কোন কন্ডাক্টরগুলো থাকে, তো সেন্টারে থাকে হচ্ছে গিয়ে স্টিল আর বাইরে থাকে হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। উল্টোটা লিখে দেবে না, অনেকেই ভুল করে চলে আসে। তো নামটা শুনেই মনে রাখার চেষ্টা করবে, নামটা কি এসিএসআর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্স, তার মানে কন্ডাক্টরগুলো কিসের, অ্যালুমিনিয়ামের, আর স্টিলটা হচ্ছে গিয়ে সেন্টারের। এখান থেকে যেটা 1 নাম্বার বা 2 নাম্বারের কোশ্চেন আসে সেটা ধরো এইরকম একটা কোশ্চেন, তো আমি দেখিয়ে দিচ্ছি। তোমাকে বলে দেবে সাপোজ 70/6 70/6 এসিএসআর কন্ডাক্টর, এরকম একটা স্পেসিফিকেশান দিয়ে দিল। সাপোজ 70/6 এসিএসআর কন্ডাক্টরে কতগুলো কোন টাইপের কন্ডাক্টর আছে, তো তখন তোমাকে এটা এমসিকিউ আকারে ম্যাক্সিমাম ফর্ম হয়, ঠিক আছে, আবার 2 নম্বরের কোশ্চেনও হয়। বা 70/6 এসিএসআর কন্ডাক্টর বলতে কি বোঝো, তো এটাই বোঝায় 70/6 এসিএসআর কন্ডাক্টর বলতে এই যে কন্ডাক্টরটা আছে এই কন্ডাক্টরের সেন্টারে 6টা স্টিলের কন্ডাক্টর আছে, সেন্টারে থাকবে 6টা স্টিলের কন্ডাক্টর, আর এই 6টা স্টিলের কন্ডাক্টরকে সেন্টার করে 70টা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর থাকবে, 70টা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ওকে সেন্টার করে পেঁচানো থাকবে। তাহলে কি দাঁড়ালো আমাদের 70/6 এসিএসআরের মানে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিএনফোর্সড এই ধরনের কন্ডাক্টরের সেন্টারে থাকবে হচ্ছে গিয়ে 6টা স্টিলের কন্ডাক্টর, আর ওকে সেন্টার করে থাকবে আমাদের 70টা অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর। এই কোশ্চেনটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, তো ভালো করে জায়গাটা দেখে যাবে। তাহলে এই গেল হচ্ছে কি আমাদের কন্ডাক্টরের মেন গল্প। ওকে, আবার একটু ওয়েট করবে। আচ্ছা, এটা নিয়ে আমরা অলরেডি একবার ডিসকাস করেছি, তো আর একবার একটু আমি ডিসকাস করে দেবো, আরও ডিটেলসে ঢুকবো এবার। বা করোনার রিজনটা আমরা ডিসকাস করে নিয়েছিলাম, তো করোনার বাকি যে জিনিসগুলো সেগুলো আমরা ডিটেলসে ঢুকবো। তো করোনা কি কি বলেছিলাম যে ডেফিনেশান আসলে এই ডেফিনেশানটা তোমাদের লিখতে হবে। দ্য ফেনোমেনা অফ ভায়োলেট গ্লো, হিসিং নয়েস অ্যান্ড প্রোডাকশন অফ ওজোন গ্যাস ইন অ্যান ওভারহেড ট্রান্সমিশন লাইন ইজ নোন অ্যাজ করোনা। ওভারহেড ট্রান্সমিশন লাইনে, আমাদের এই ডিস্ট্রিবিউশন লাইনে হবে না, কিন্তু এক্সট্রা হাই ভোল্টেজ লাইনে করোনা হয়। আর এক্সট্রা হাই ভোল্টেজ লাইন মানে সেটা হচ্ছে কি আমাদের ট্রান্সমিশন সিস্টেম, ট্রান্সমিশন লাইন মেনলি হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন লাইন। তো যে ট্রান্সমিশন লাইন আছে সেই ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টরের ওপরে অনেক সময় একটা বেগুনি কালারের আভা দেখতে পাওয়া যায়, নাও দেখতে পাওয়া যেতে পারে, ঠিক আছে, দেখতে পাওয়া গেলে তো অবশ্যই, বাট নাও দেখতে পাওয়া যেতে পারে। কোন কন্ডিশনে দেখতে পাওয়া যেতে পারে, কোন কন্ডিশনে দেখতে পাওয়া যাবে না, সেটা নিয়েও আমরা ডিসকাস করব। তো বলা হচ্ছে কি যে একটা ট্রান্সমিশন লাইনের যে মানে ওভারহেড ট্রান্সমিশন লাইন হাই ভোল্টেজ লাইনে অবভিয়াসলি কন্ডাক্টরের গায়ে ভায়োলেট গ্লো তার সঙ্গে হিসিং নয়েজ তৈরি, মানে যদি দেখা যায় ভায়োলেট গ্লো দেখা যায়, হিসিং নয়েজ যদি তৈরি হয়, আর তার সঙ্গে ওজোন গ্যাসের যদি ফর্মেশন হয়, তাহলে এই যে ঘটনাটা সেটাকেই বলা হচ্ছে গিয়ে করোনা, ঠিক আছে। এবার করোনা কেন হচ্ছে সেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, সেটা আমরা আবার ডিসকাস করে নেব এখানটায়। দেখো, থিওরি অফ করোনা ফর্মেশন, এটা পরীক্ষাতে কোশ্চেন আসে। ফার্স্টে কোশ্চেন আছে হোয়াট ইউ মিন বাই করোনা, আর তারপরে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য রিজনস বা হোয়াই ডাজ করোনা হ্যাপেন, এই টাইপের একটা কোশ্চেন আসে, হোয়াই ডাজ করোনা অকার। তো করোনার কারণ দেখো কি বলছে, সাম আয়োনাইজেশন ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য এয়ার ডিউ টু কসমিক রেজ, আলট্রাভায়োলেট রেডিয়েশন অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি। তো আমাদের এনভায়রনমেন্টে যে এয়ার আছে সেই এয়ারকে আমরা কি ধরি, ইনসুলেটর ধরে নিই না, এয়ারের মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লোতে পারে না, বাট এরকম কিন্তু নয় যে এয়ারের মধ্যে কিন্তু আয়ন এক্সিস্ট করে, ঠিক আছে, পজিটিভ বা নেগেটিভ চার্জ কিন্তু এক্সিস্ট করে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটাই দেখাচ্ছে। দেখো যে কসমিক রেজ, আলট্রাভায়োলেট রেজ, রেডিয়েশন, রেডিও অ্যাক্টিভিটি, বিভিন্ন কারণে এয়ারের মধ্যে আয়ন ফর্ম হয়েই থাকে, ঠিক আছে, সেটা কম হোক বেশি হোক সেটা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। যদি বর্ষাকালের কথা ভাবো আয়নের পরিমাণ বেশি থাকবে, যদি শীতকাল ভাবো, গ্রীষ্মকাল ভাবো, তো এখানে আমাদের আয়নের পরিমাণ কম থাকবে, ডিপেন্ড করছে ওয়েদারের উপর ডিপেন্ড করছে। তো মোট কথা আমাদের যে অ্যাটমসফিয়ার আছে, এয়ার আছে, এনভায়রনমেন্ট আছে, সেখানে কিন্তু আয়ন অলরেডি এক্সিস্ট করছে। দেয়ারফোর আন্ডার নর্মাল কন্ডিশন এয়ার অ্যারাউন্ড দ্য কন্ডাক্টার্স কন্টেন সাম আয়োনাইজড পার্টিকেল। তো এটার কথাই বলছিলাম যে আমাদের এয়ারে আয়ন থাকে, ফ্রি ইলেকট্রন বা পজিটিভ আয়ন থাকে, নিউট্রাল মলিকিউলও থাকে। When potential difference is applied between the conductors, potential gradient is set up in the air which will have maximum value at conductor surface. তো কন্ডাক্টরের অ্যাক্রসে যখন আমরা ভোল্টেজ দিচ্ছি, মানে ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে,
বা ট্রান্সমিশন লাইন দিয়ে কারেন্ট কেন যাচ্ছে, ওর একটা ভোল্টেজ তৈরি হয়েছে বলে, ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে বলে। তো সেই যে ভোল্টেজটা, তার জন্য কী হচ্ছে, একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যখনই তৈরি হচ্ছে, কন্ডাক্টরের সারফেসের আশেপাশে যে এয়ার আছে সেখানটায় কী হচ্ছে আমরা সেটা দেখব। তো পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ভ্যালু সবথেকে বেশি থাকে কন্ডাক্টর সারফেসে। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দ্য এক্সিস্টিং ফ্রি ইলেকট্রনস অ্যাকোয়ার গ্রেটার ভেলোসিটি। দেখো, কোনো জিনিস যদি যে এখানে বললো ইলেকট্রন একটা ভেলোসিটি অ্যাকোয়ার করছে, তার মানে গতিশক্তি পাচ্ছে, তো নিজে নিজে তো পাবে না, তাকে নিশ্চয়ই কেউ এনার্জিটা দিচ্ছে। তো ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টরের এক্সট্রা হাই ভোল্টেজ লাইনের কথা বলছি, তো সেখানে কি হাই ইলেকট্রিক ফিল্ড আছে, তো ওই ইলেকট্রিক ফিল্ড থেকে কন্ডাক্টরের আশেপাশে যে ইলেকট্রনগুলো আছে, চলো আমি এখানটা একটা ছবি ছোট্ট করে ড্র করে দিই। ধরো এটা হচ্ছে গিয়ে কন্ডাক্টর, ঠিক আছে। কন্ডাক্টরের চারিদিকে প্লাস মাইনাস আয়ন আছে, বাতাসে যেরকম থাকতে পারে আছে, কম হোক বেশি হোক আছে। এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এবার এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে ট্রান্সমিশন লাইনে, তাই না? ট্রান্সমিশন লাইনে এক্সট্রা হাই ভোল্টেজ লাইনের কথা বলছি। তো এই এক্সট্রা হাই ভোল্টেজ জন্য হচ্ছে কি, হাই ইলেকট্রিক ফিল্ড আছে এই কী বলে কন্ডাক্টরের চারপাশে। তো এই ইলেকট্রিক ফিল্ড থেকে এখানকার যে এয়ারের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো পাচ্ছে কি এনার্জি পাচ্ছে, আর সে যদি এনার্জি পায় কী হবে, ছুটে বেড়াবে, মানে কী বলবো, গতিশক্তি লাভ করছে। তো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট the existing free electrons acquire greater velocities. যত ভোল্টেজ বাড়বে, the greater the applied voltage, the greater the potential gradient and more is the velocity of free electron. তো এখানকার ভোল্টেজ যত বেশি হবে তত বেশি ইলেকট্রিক ফিল্ড, তার মানে তত বেশি কাইনেটিক এনার্জিও ইলেকট্রনটা পাবে। when the potential gradient at the conductor surface reaches about 30 kV per centimeter maximum value, মানে যখন এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ভ্যালু যখন পার সেন্টিমিটারে 30 কেভি পেরিয়ে যাবে বা 30 কেভি সমান বা তার থেকে বেশি হবে, তখন এই ইলেকট্রনগুলোর গতিশক্তির পরিমাণ এত বেশি হবে যে এই ইলেকট্রনগুলো ছুটে গিয়ে কোনো নিউট্রাল অ্যাটমকে আঘাত করবে, নিউট্রাল অ্যাটমকে আঘাত করে ভেঙে দেবে। নিউট্রাল অ্যাটমকে আঘাত করে যদি ভেঙে দেয় তাহলে কি তৈরি হবে, সেখান থেকে ইলেকট্রন বেরাবে কিছু, আর প্লাস সেটা আবার প্রোটন মানে পজিটিভ চার্জ পার্টিকেল হয়ে যাবে। ওই যে ইলেকট্রনগুলো বেরোলো সেগুলো আবার কি করবে, ফার্দার নিউট্রাল অ্যাটমকে ধাক্কা মারবে, দিয়ে আবার আরও নতুন অ্যাটম তৈরি, মানে নতুন ইলেকট্রন তৈরি করবে। মানে ব্যাপারটা দাঁড়ালো এরকম, যদি একটু চার্ট আকারে লেখা যায়, মানে ফ্লো চার্ট আকারে। ধরো এটা হচ্ছে গিয়ে কন্ডাক্টর, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, কোনো অসুবিধা ছিল না, এর ইয়ারে আশেপাশে ইলেকট্রন ফিলেকট্রন আছে। তো এবার এখানকার ভোল্টেজের পরিমাণ এতটাই বাড়িয়ে দিলাম, কতটা বাড়িয়ে দিলাম, 30 কেভি পার সেন্টিমিটার করে দিয়েছি, ম্যাক্সিমাম ভ্যালু এটা 30 কেভি পার সেন্টিমিটার ম্যাক্সিমাম ভ্যালু বার করেছি। একে √2 দিয়ে ভাগ করলে আমাদের আরএমএস ভ্যালু পেয়ে যাব এনিওয়েজ। তো পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ভ্যালু যখন এটা সমান বা বেশি হয়ে যাবে, এই যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোর গতিশক্তি এতটাই বেড়ে যাবে যে এরা যখন কোনো নিউট্রাল অ্যাটমকে ধাক্কা মারবে তখন কি হবে, এখান থেকে নতুন ইলেকট্রন বার করবে, ধাক্কা মারছে নতুন ইলেকট্রন বেরিয়ে যাবে। এই নিউট্রাল অ্যাটম থেকে যখন নতুন ইলেকট্রন বেরিয়ে যাবে, এটা কি হবে, পজিটিভ চার্জ পার্টিকেলে পরিণত হবে। এই ইলেকট্রনগুলো কি করবে, ফার্দার নিউট্রাল অ্যাটমগুলোকে ধাক্কা মারবে বাতাসের, সেখান থেকে আমার আরও ইলেকট্রন বেরাবে, এটাও আমার এরকম পজিটিভ চার্জে পরিণত হবে। তো এটা তো আমি একটার ইলেকট্রনের জন্য দেখালাম, অসংখ্য ইলেকট্রন আছে, প্রত্যেকটা এখানে 3টে আছে, সবগুলোর জন্য এরকম হতেই থাকবে, এই প্রসেসটা চলতেই থাকবে। ইলেকট্রন তৈরি হবে, সেই ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ড থেকে ভেলোসিটি পাবে, মানে কাইনেটিক এনার্জি নিয়ে নিউট্রাল অ্যাটমকে মারবে, সেই নিউট্রাল অ্যাটম থেকে ইলেকট্রন বেরোবে, এই প্রসেসটা চলতেই থাকবে। জিনিসটাকে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন বলা হয়। তো কি বলছে দেখো, velocity acquired by the free electrons is sufficient to strike a neutral molecule with enough force to dislodge one or more electrons from it. তো নিউট্রাল অ্যাটমকে ধাক্কা মারবে, দিয়ে ওর যেরকম যোজ্যতা বা ভ্যালেন্সিস ততগুলো ইলেকট্রন বেরোবে। দিস প্রডিউসেস অ্যানাদার আয়ন, অবভিয়াসলি নিউট্রাল অ্যাটম থেকে আমার ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে ওটা কী হবে, আয়নে পরিণত হবে, পজিটিভ আয়নে পরিণত হবে, আর তার সঙ্গে আরও বেশি ফ্রি ইলেকট্রন প্রডিউস হবে। এই ফ্রি ইলেকট্রনগুলো কী করবে, নতুন নিউট্রাল অ্যাটমকে ধাক্কা মারবে, তার মানে এই প্রসেসটা চলতেই থাকবে, আর এই ঘটনাটাকেই বলা হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। দিস প্রসেস অফ আয়োনাইজেশন ইজ কিউমুলেটিভ, দ্য রেজাল্ট অফ দিস আয়োনাইজেশন ইজ দ্যাট করোনা, তাই না? তো বাতাসের মধ্যে তখন কী হয়ে যাবে, ওই কন্ডাক্টরের আশেপাশে কী হবে, হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রন প্রডিউস হয়ে যাবে, ইলেকট্রন আর প্রোটন তৈরি হবে। তো হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রন প্রোটন যদি বাতাসে তৈরি হয় তাহলে কী হবে, একটা কী বলবো, হালকা আর্ক টাইপের তৈরি হবে বা একটা স্পার্ক তৈরি হবে। কারণ প্রচুর পরিমাণ যদি ইলেকট্রন আর প্রোটন তৈরি হয়ে যায়, ইলেকট্রন আর মানে পজিটিভ চার্জ পার্টিকেল তৈরি হয়ে যায়, তখন কী হবে, তাদের মধ্যে স্পার্কিং হবে। ওই স্পার্কিংটাকেই আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে ভায়োলেট গ্লো হিসেবে।
তো এটাই হচ্ছে গিয়ে করোনার ফরমেশনের রিজন। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, বাতাসে যত বেশি ইলেকট্রন থাকবে করোনা হওয়ার চান্স কিন্তু তত বেশি। তাহলে বাতাসে সব থেকে বেশি ইলেকট্রন কখন থাকে? বর্ষাকালে। তার মানে বর্ষাকালে করোনার পরিমাণ কিন্তু বেশি হওয়ার চান্স বেশি। দেখো, যার জন্য অ্যাটমসফিয়ারে লেখা আছে দ্য করোনা ইজ ফর্ম ডিউ টু আয়োনাইজেশন অফ এয়ার সারাউন্ডিং দ্য কন্ডাক্টর, therefore it is affected by the physical state of atmosphere. In the stormy weather the number of ions is more than normal, as such corona occurs as much less voltage compared with fair weather. তো যেহেতু মানে রেনি সিজনে যখন স্টর্মি ওয়েদারে বাতাসে আয়নের সংখ্যা বেশি থাকে, তো সহজেই আমার কম ভোল্টেজেও, তুলনামূলক কম ভোল্টেজেও আমার করোনা তখন ফর্ম হয়ে যেতে পারে। কন্ডাক্টর সাইজে দেখো কি বলছে, স্ট্র্যান্ডেড কন্ডাক্টর হ্যাজ ইররেগুলার সারফেস হেন্স গিভ রাইজ টু মোর করোনা দেন সলিড কন্ডাক্টর। তাহলে স্ট্র্যান্ডেড কন্ডাক্টরে আমাদের করোনার যে পসিবিলিটি সেটা বেশি। দেখো, কন্ডাক্টরের সারফেস যত ইররেগুলার হবে, যত অমসৃণ হবে, তত বেশি চান্স হচ্ছে গিয়ে করোনা হওয়ার। তো স্ট্যান্ডার্ড কন্ডাক্টর কি বলেছিলাম, অনেকগুলো কন্ডাক্টরকে নিয়ে পেঁচিয়ে দেওয়া হলো, তার মানে কি তার সারফেসটা অমসৃণ হচ্ছে, তার জন্য স্ট্যান্ডার্ড কন্ডাক্টরে করোনার চান্স বেশি। তাহলে স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের সুবিধা কী ছিল? স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের সুবিধা ছিল স্কিন এফেক্ট কম হচ্ছে। স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের অসুবিধা কী হলো? করোনার কিন্তু চান্স বেশি হচ্ছে। স্পেসিং বিটুইন কন্ডাক্টরে এই যে RYB তিনটে লাইন নিয়ে নাও, কন্ডাক্টরের মধ্যে স্পেসিং যত কম হবে, ভোল্টেজ গ্রেডিয়েন্ট তত বাড়ার চান্স বেশি থাকবে, করোনা ফর্মেশনের চান্স কিন্তু তত বেশি থাকবে। লাইন ভোল্টেজ যত বেশি হবে, করোনা ফর্ম হওয়ার চান্স তত বেশি হবে। আচ্ছা, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, যে ভোল্টেজে করোনাটা ফর্ম হয় সেই ভোল্টেজটাই হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। মানে ধরো আমাদের যে রাস্তার ভোল্টেজ 400 ভোল্টেজ লাইন ভোল্টেজ, সেটাতে তার করোনা হচ্ছে না, এই ভোল্টেজ বাড়াতে একটা সার্টেন ভ্যালু এক্সিড করে গেলে তখন করোনাটা হচ্ছে। তো যে ভোল্টেজে করোনাটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। অবভিয়াসলি সেটা হচ্ছে গিয়ে কিন্তু ফেজ ভোল্টেজ, ঠিক আছে, মানে লাইন ভোল্টেজের কথা বলা হচ্ছে না। তার মানে যে ফেজ টু নিউট্রাল ভোল্টেজে বা যে ফেজ টু নিউট্রাল মিনিমাম ভোল্টেজে আমাদের করোনা ফর্ম হচ্ছে তাকে আমরা বলি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। আচ্ছা, এবার করোনা ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজে হওয়ার পর আমাদের ভিজুয়াল, মানে আমরা দেখতেও পারি নাও দেখতে পারি, দেখতে পাবো না সেটা তার একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে, সেটাতে আমরা যাব। সেটা হচ্ছে ভিজুয়াল ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ বা ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। যে মিনিমাম ভোল্টেজে করোনাকে আমরা দেখতে পাবো, মানে ওই যে ভায়োলেট গ্লোটাকে দেখতে পাবো, সেটা হচ্ছে গিয়ে ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। তার মানে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, ঠিক আছে, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। সাপোজ কথার কথা বলছি, ধরে নাও 19 কেভি, ঠিক আছে, আমি কথার কথা বলছি 19 কেভি। তার মানে 19 কেভি হলে আমাদের কি বলে করোনা ফর্ম হবে, কারণ এটা হচ্ছে কি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ মানে যে মিনিমাম ফেজ ভোল্টেজ যার জন্য করোনা ফর্ম হয়। তাহলে দেখা যাচ্ছে 19 কেভি হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। তার মানে ভোল্টেজের ভ্যালু যখনই 19 কেভি হয়ে যাবে আমাদের করোনা ফর্ম হবে। কিন্তু তোমাকে বলে দিয়েছে কি ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ সাপোজ 23 কেভি, তার মানে করোনাকে দেখতে পাওয়ার জন্য 23 কেভি ভোল্টেজের দরকার। কি হলো তাহলে ব্যাপারটা, যদি সামারি করে বলি, তো এটাকে আমি এখানটায় রাফে লিখি। ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ বলেছে 19 কেভি, ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ বলছে 23 কেভি। এটার মানে হচ্ছে কি এরকম, ফেজ ভোল্টেজ যদি 19 কেভি বা 19 কেভির থেকে বেশি হয়ে যায়, করোনার সাথে সাথে ফর্ম হওয়া তৈরি হবে, মানে ফর্ম হতে শুরু করবে। বাট এই করোনাকে আমরা তখনই দেখতে পাবো যদি এই ভোল্টেজটা ইনক্রিজ হয়ে 23 কেভি হয়, ঠিক আছে। তার মানে 23 কেভি ভোল্টেজ হলে করোনাকে আমরা দেখতেও, মানে করোনা হবে অবভিয়াসলি, কারণ 19 কেভি ভোল্টেজ হলেই তো করোনা স্টার্ট হবে, তো 23 কেভি তো করোনা হবেই, 23 তো 19-এর থেকে বেশি, প্লাস 23-এ হলে আমাদের কী হবে, করোনাকে দেখতে পাবো। যদি সাপোজ 22 কেভি ভোল্টেজ হয়, 22 কেভি 19 কেভির থেকে বেশি, তার মানে 22 কেভিতে করোনা হবে, কিন্তু দেখতে কি পাবো না, দেখতে পাবো না, কারণ 23 কেভি ভোল্টেজ হয় তবে গিয়ে দেখতে পাবো। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। তাহলে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ কাকে বলে? যে মিনিমাম ফেজ টু নিউট্রাল ভোল্টেজের জন্য করোনা হয় তাকে আমরা বলি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ কাকে বলি? যে মিনিমাম ফেজ টু নিউট্রাল ভোল্টেজের জন্য করোনাকে আমরা চোখে দেখতে পাই, মানে ওই ভায়োলেট গ্লোকে চোখে দেখতে পাই, তাকে বলা হয় ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। পাওয়ার লস ডিউ টু করোনা, পাওয়ার লস কী হয় করোনা, তার জন্য একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এর উপর কিন্তু বেস করে তোমাদের অঙ্ক সিলেবাসে লেখা নেই, যার জন্য এগুলো করাচ্ছি না। আর প্লাস হচ্ছে গিয়ে প্রুফও কিন্তু পরীক্ষাতে আসে না, কারণ প্রুফও সিলেবাসে নেই। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ করোনা, অ্যাডভান্টেজটা নামমাত্র, ডিসঅ্যাডভান্টেজই বেশি, কারণ
করোনা যখনই হবে তখন প্রচুর পাওয়ার লস হবে, কারণ কি দেখো তো ওই আয়নগুলোর মধ্যে যে আয়নগুলো আছে সেখানে কিছু স্পার্কিং হচ্ছে, স্পার্কিং যদি হয় তাহলে তো আমার লস হবেই না, পাওয়ার লস হবে। আচ্ছা, কী কী অ্যাডভান্টেজ হতে পারে? কন্ডাক্টরের যে ভার্চুয়াল ডায়ামিটার সেটা বেড়ে যায়। ভার্চুয়াল ডায়ামিটার বেড়ে যায় মানে সেটা একটু বোঝা যাক, এক মিনিট। ভার্চুয়াল ডায়ামিটার মানে এটা একটু বোঝা যায়। সাপোজ এটা হচ্ছে গিয়ে কন্ডাক্টর, ঠিক আছে, কন্ডাক্টরের ক্রস সেকশন, তার মানে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে শুধুমাত্র ভেতরের পোর্শনটাতেই কারেন্ট ফ্লো হওয়ার কথা, তাই না? কন্ডাক্টরের মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো হবে, কারেন্ট কোথা দিয়ে ফ্লো হতে পারে? কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে, এটা যদি কন্ডাক্টরের ক্রস সেকশনের মধ্যে দিয়ে ফ্লো হবে। কিন্তু করোনার জন্য হচ্ছে কি, এর কন্ডাক্টরের আশেপাশে সমস্ত চার্জ পার্টিকেলগুলো তৈরি হচ্ছে না? আমি এরকমভাবে লিখে রাখলাম, এর আশেপাশে প্রচুর চার্জ পার্টিকেল তৈরি হয়েছে না? আর চার্জ পার্টিকেল মানে কি, তার মধ্যে দিয়েও তো কারেন্ট ফ্লো হবে, চার্জ পার্টিকেল থাকলে তো সেখান দিয়ে কারেন্ট ফ্লো হতে, তার মানে করোনা যখন হচ্ছে কন্ডাক্টরের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হচ্ছে, আবার কন্ডাক্টরের পাশে মানে একদম ক্লোজ কন্ডাক্টরের যে সারফেস সেখানে ক্লোজ যে পোর্শন, এই ক্লোজ পোর্শনের মধ্যে দিয়েও কী হচ্ছে, স্পার্কিংয়ের থ্রুতে কী হচ্ছে, ওখানে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট যেটাকে বলতে পারি আমরা, স্পার্কিংয়ের থ্রুতেও কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে কী হলো, বেসিক্যালি যে কন্ডাক্টরের ভার্চুয়াল ডায়ামিটার সেটা বেড়ে গেল। কন্ডাক্টরের ডায়ামিটার কতটুকু, এইটুকু হচ্ছে কন্ডাক্টরের ডায়ামিটার, কিন্তু এখন কন্ডাক্টরের মধ্যে দিয়ে কতটা পোর্শনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এই টোটাল জায়গাটার মধ্যে দিয়েই তো কারেন্ট ফ্লো হচ্ছে। এই যে জায়গাটা এখানে কি হচ্ছে, আয়োনাইজড হয়ে গেছে কন্ডাক্টরের চারদিকটা, তার মানে কি এখানেও আমার কারেন্ট ক্যারি করার ইয়েতে আয়নগুলো পার্টিসিপেট করছে, তার জন্য কন্ডাক্টরের যে ভার্চুয়াল ডায়ামিটার সেটা বেড়ে গেল। এটাকে তুমি একটা অ্যাডভান্টেজ হিসেবে বলতে পারো। আর সেকেন্ড হচ্ছে করোনা রিডিউসেস এফেক্টস অফ ট্রানজিয়েন্ট প্রডিউসড বাই সার্জেস। এই পয়েন্টটাকে আমি বলবো আপাতত মনে রাখো বা মুখস্থ করো। তার কারণ হচ্ছে কি, ট্রানজিয়েন্ট কি সেটা তোমরা ট্রানজিয়েন্ট অ্যানালিসিসে কিছুটা পড়েছিলে এর আগের সেমিস্টারের সার্কিট থিওরিতে, বা ট্রানজিয়েন্ট সার্জ এই যে ব্যাপারগুলো তোমরা পরের সেমিস্টারে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশানে যখন ফল্ট নিয়ে পড়বে, বিশেষ করে সার্কিট ব্রেকার এই জায়গাটা নিয়ে যখন পড়বে, সেখানটাই পড়ার পরেই জায়গাটা ক্লিয়ারলি বুঝতে পারবে। ডিসঅ্যাডভান্টেজ কী কী? করোনা যখন হবে প্রচুর এনার্জি লস হয়, করোনা ইজ অ্যাকম্পানিড বাই এ লস অফ এনার্জি, দিস এফেক্টস দ্য ট্রান্সমিশন এফিসিয়েন্সি অফ দ্য লাইন। অবভিয়াসলি লস যদি হয় ট্রান্সমিশন এফিসিয়েন্সি তো কমে যাবে। দুই হচ্ছে কি, ওজোন ইজ প্রডিউসড বাই করোনা, তো ওজোন ইজ প্রডিউসড বাই করোনা অ্যান্ড মে কজ করোশন অফ দ্য কন্ডাক্টর ডিউ টু কেমিক্যাল অ্যাকশন। তো করোনার জন্য ওজোন প্রডিউস হতে পারে, তো কন্ডাক্টর কিসের তৈরি, মেটালের তৈরি, মেটালের সঙ্গে ওজনের বিক্রিয়া হতে পারে, তাতে কন্ডাক্টরে করোশন হতে পারে। Current drawn by the line due to corona is non-sinusoidal and hence non-sinusoidal voltage drop occurs in the line. This may cause inductive interference with neighboring communication line. তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে সেই হারমোনিক্সের ব্যাপার ঢুকে যাচ্ছে। হারমোনিক্স নিয়েও তোমরা জানো না, তো আমি একটু সিম্পল করে বলি কিছুটা। আমাদের যে এসি সিস্টেম, আমরা যে ইকুয়েশন ধরে নিই কি, ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, পিওরলি সাইনোসয়েডাল। বাট এই করোনার জন্য যে কারেন্টের মানে যে কারেন্টটা সিস্টেম থেকে ড্রন করছে, কারেন্টটা আসছে আমাদের, সেটা নন সাইনোসয়েডাল হয়ে যায়, মানে সেখানে সাইনোসয়েডাল নন সাইনোসয়েডাল বিভিন্ন ধরনের কম্পোনেন্ট প্রডিউস হয়ে যায়, আর তার জন্য কমিউনিকেশন লাইনগুলোর সঙ্গে ইন্টারফারেন্স তৈরি হতে পারে। করোনার এফেক্টকে আমরা কীভাবে কমাতে পারি? এক হচ্ছে গিয়ে বাই ইনক্রিজিং কন্ডাক্টর সাইজ, কন্ডাক্টরের সাইজকে যদি আমরা বাড়াই করোনা কমবে। বাট এই ক্ষেত্রে সলিড কন্ডাক্টর সাইজ বাড়িয়ে দিলে করোনা কমে যাবে, কিন্তু স্কিন এফেক্ট কিন্তু আবার বেড়ে যাবে, কারণ স্কিন এফেক্টে আমরা পড়েছিলাম কন্ডাক্টরের ডায়ামিটার বা ক্রস সেকশন যত বাড়বে স্কিন এফেক্টও তত বাড়বে। আচ্ছা, তো এসিএসআর কন্ডাক্টর ইউজ করে আমরা কী বলে, লার্জ ক্রস সেকশনের কন্ডাক্টর ইউজ করে আমরা করোনাকে কমাতে পারি, এটা একটা। আর বাই ইনক্রিজিং কন্ডাক্টর স্পেসিং, তো যে লাইনগুলো আছে তাদের মধ্যে যদি ডিস্টেন্স বাড়িয়ে দিলে কী হবে, ভোল্টেজের গ্রেডিয়েন্টটা তুলনামূলক কমবে, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা কমবে, তাতে আমার যে চার্জ পার্টিকেল মানে ইলেকট্রনগুলো, তারা ইলেকট্রিক ফিল্ড থেকে কম এনার্জি পাবে, তাদের ভেলোসিটি কমলে তাদের যে স্ট্রাইক করার যে ফোর্স সেটা কমবে, তাতে আমার ইলেকট্রন ফর্মেশনের যে হার বা রেট সেটা কমবে, তাহলে করোনার পরিমাণ কমে যাবে। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের করোনার পোর্শন।